সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমাদের যে যথারীতি যে ক্লাসটি, আমাদের মঙ্গলবারের ক্লাস, আপাতত লেজার রাইটিংস অনুবাদ, ডক্টর কেন্টের লেজার রাইটিংস এর অনুবাদটি আমরা সরাসরি ক্লাসে পাঠ করছি, তার অধ্যায়গুলো, বিভিন্ন আর্টিকেল গুলো, এবং সেই ধারাবাহিকতাই আমাদের আজকের ক্লাসটাও শুরু হলো। আশা করি ইতোমধ্যে যারা নিয়মিত ক্লাসটিতে অংশগ্রহণ করেন তারা উপস্থিত হয়েছেন, এবং আমি আমার ক্লাসটিও শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দুটো চ্যাপ্টারকে পড়ার জন্য, যতটুকু সম্ভব দ্রুত করতে চাই, কারণ আসলে আমাদের তো হোমিওপ্যাথিতে বইয়ের অভাব নেই, মানে বহু বই আছে যেগুলো আমাদের হাতে অনুবাদ নেই। কেন্টের এই বইটির কথাই ধরা যাক। লেজার রাইটিংসে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অমূল্য সব আর্টিকেল এই লেজার রাইটিংসে আমরা দেখতে পাচ্ছি। প্রতি সপ্তাহে আমরা পড়ছি এবং উপলব্ধি করতে পারছি যে আসলে কত গুরুত্বপূর্ণ কথা শুধু অনুবাদ না হওয়ার কারণে আমরা মিস করেছি। তো এখন আমরা সেই ঘাটতিটা যতটুকু সম্ভব দ্রুত পূরণ করব, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই হোমিও ডাইজেস্ট থেকে এই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, বা এর উদ্যোগ বা সূচনাটি হয়েছে। তো যাই হোক, হায়ার ইউজ অফ প্রাইমারি ব্রাঞ্চেস ইন মেডিকেল এডুকেশন, এই অধ্যায়টি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই কারণে যে আমাদের অনেকেরই কনফিউশন রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ডায়াগনোসিস, প্যাথোলজি, এগুলো সম্বন্ধে, এগুলোর ব্যাপারে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মতামতটি কি, এই ব্যাপারটিতে কিন্তু আলোকপাত করা হয়েছে এই আর্টিকেলটিতে, এবং এটাতে স্বচ্ছ হয়ে যাবে, ডক্টর কেন্টের কথা মোতাবেকই স্বচ্ছ হয়ে যাবে যে এগুলোর ভারসাম্যটি কোথায়। আমার একটা আলাদা ভিডিও আছে এই ব্যাপারে যদিও, কিন্তু ডক্টর কেন্টের কথা যেখানে আছে সেখানে আমাদের কিন্তু আসলে আর কিছু প্রয়োজন পড়ে না। তাই আমি এখন আমার পড়াটি শুরু করতে যাচ্ছি। লার্ন ওয়েল দ্য অ্যানাটমি, প্যাথোলজি, কেমিস্ট্রি, diagnosis and the symptoms and course of every disease and all disease ultimates that common symptoms may be quickly and certainly known. তিনি বলছেন, ডক্টর কেন্ট বলছেন যে অ্যানাটমি, প্যাথোলজি, কেমিস্ট্রি, ডায়াগনোসিস, রোগ নির্ণয় বিদ্যা, এখানে কিন্তু সেই কথাটি বলা হচ্ছে, কিন্তু রোগী নির্ণয় বিদ্যা নয়। এবং তারপর বলছেন যে লক্ষণাবলী, রোগের কোন লক্ষণাবলী থাকবে, এবং রোগের গতিধারা কি, গতিপথ কি, গতি পরিক্রমা কোনটি, কোর্স অফ এভরি ডিজিজ অ্যান্ড অল ডিজিজ আলটিমেটস, অর্থাৎ রোগের ফলাফল কি, এগুলো খুব ভালোভাবে শিখুন। আমাদের অনেকেই মনে করেন যে এগুলোর প্রয়োজন নেই, বা এগুলো প্রকৃত হোমিওপ্যাথিতে শেখার উৎসাহ প্রদান করা হয় না। হায়ার ইউজ অফ দ্য প্রাইমারি ব্রাঞ্চেস ইন মেডিকেল এডুকেশন, এই আর্টিকেলটিতে এর অনুবাদটি আমি বলে নেই, প্রবন্ধের নামকরণটির অনুবাদটি, চিকিৎসাবিদ্যার শিক্ষায় এই প্রাইমারি ব্রাঞ্চেস, এগুলোকে তিনি বলেছেন প্রাইমারি, ডক্টর কেন্ট বলেছেন প্রাইমারি ব্রাঞ্চেস, এই প্রাথমিক শাখাগুলোর উচ্চতর ব্যবহার, যে কথাটি আমি সবসময় বলি যে এগুলো আমরা শিখবো, কিন্তু তার উচ্চতর ব্যবহারটি আমাদের করতে হবে। আমাদের যেমন উচ্চতর বিজ্ঞান, উচ্চতর আরোগ্য বিজ্ঞান, আরোগ্য কলা, তার সাথে সমন্বিত ভাবে ব্যবহার করতে হবে, উচ্চতর ভাবে। ডক্টর কেন্ট কিন্তু এই আর্টিকেলটিতে, এই প্রসঙ্গটিতে আলোচনা করছেন এবং করবেন, এবং গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনবেন। অ্যানাটমি, প্যাথোলজি, কেমিস্ট্রি, ডায়াগনোসিস, কোন রোগের কোন লক্ষণ, প্রত্যেকটি রোগের লক্ষণ এবং গতিধারা এবং তার ফলাফল, পরিণতি, কোন পরিণতি বরণ করে, এই সমস্ত কিছু ভালোভাবে শিখুন। আমরা জানি কি এগুলো কিন্তু আমাদের ওষুধ নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা করে না, কিন্তু তিনি বলছেন যে এই কমন লক্ষণগুলো দ্রুত এবং নিশ্চিতভাবে জানা সম্ভব। তিনি বলছেন এইগুলো কিন্তু খুব সহজে, সাপোজ একজন মানুষের আপনি টেস্ট করলে পরে তার প্যাথোলজি কি, কোন অ্যানাটমিক্যাল বিচ্যুতি ঘটেছে, একটা এক্সরে করলেন, বেরিয়ে আসবে হাড়ের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, হাড় ক্ষয় গিয়েছে কিনা, প্যাথোলজি বেরিয়ে আসবে টেস্ট করার সাথে সাথে। তো কাজে এগুলো, এবং সেই সাথে রোগের ধারা, গতিপথ আছে, এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। বহু অ্যাকিউট একটা নির্দিষ্ট গতিপথ, গতিধারা বহন করে। হাম, বসন্ত মানে পক্স, বা কোভিড-19 এর একটা নির্দিষ্ট পরিক্রমা
জমা রয়েছে, যাই হোক এগুলো সবই তিনি জানতে বলছেন। এগুলো খুব দ্রুত জানা যায় এবং নিশ্চিতভাবে জানা যায়। By this means it will be easier to say that symptoms are not common to the case in hand. এরপর তিনি এর কারণটা ব্যাখ্যা করছেন। তিনি বলছেন এটা করলে, এই উপায়ে আমাদের দায়িত্বে থাকা কেসটিতে কোন লক্ষণটি সাধারণ লক্ষণ নয় তা জানাটি, তা বলাটি, বর্ণনা করাটি সহজতর হয়। অর্থাৎ আপনি যদি একটি কেসের কি কি হতে পারে, কি কি লক্ষণ থাকবে, তার পরিণতি কি হওয়ার কথা, তার প্যাথোলজিক্যাল কি পরিবর্তন হওয়ার কথা, এগুলো যদি ঠিক ভাবে জানেন, তার ব্যতিক্রমটি ওই রোগের ক্ষেত্রে একটা স্বতন্ত্র বিষয়, তা কোনো সাধারণ বিষয় নয়। আপনি কমন লক্ষণগুলো জানলেন, তাহলে তার ব্যতিক্রম কোনো কিছু হলে অনায়াসেই আপনি সেটাকে বিশেষ, স্বতন্ত্র, অনন্য, পিকুইলিয়ার, আনকমন সিমটমস হিসেবে নির্ধারণ করতে পারবেন। And thereby to perceive that all symptoms present in a given case which are not common must be uncommon and predicated of the patient in general or particular. এই যেখানে তিনি এটা ব্যাখ্যাই দিচ্ছেন। এভাবে উপলব্ধি করা যায় যে যে সমস্ত লক্ষণ প্রদত্ত কেসটিতে, মানে আলোচ্য কেসটিতে বর্তমান কিন্তু কমন, সাধারণ লক্ষণ নয়, তা অবশ্যই অসাধারণ, মানে আনকমন, এবং প্রেডিকেটেড অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীর সাথে সংশ্লিষ্ট, রোগীর স্বতন্ত্রতার সাথে সংশ্লিষ্ট, ইন জেনারেল অর পার্টিকুলার, সার্বিকভাবেই হোক আর কোন একটা স্থানীয় বা অঙ্গ নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে হোক, ওই রোগীর সাথে সেটা সম্পর্কিত। ওই যে কথাটি বললাম যে এর মাধ্যমে স্বতন্ত্র হয়ে যাচ্ছে, রোগটিও স্বতন্ত্র হচ্ছে, রোগীটিও স্বতন্ত্র হচ্ছে। দিস মাস্ট বি ফরমোস্ট ইন গাইডিং টু দ্য রেমেডি, এটি ওষুধকে নির্দেশ করার ব্যাপারে অগ্রদূতের ভূমিকা পালন করবে। And the common symptoms may fall in taking their place naturally where they belong in individual case of sickness. এবং রোগের প্রত্যেকটি স্বতন্ত্র কেসে কমন লক্ষণগুলো তাদের সহজাতভাবে, স্বাভাবিকভাবেই তাদের নিজেদের অবস্থানে খাপে খাপে পড়ে যাবে বা মিলে যাবে, যেভাবে বলুন আপনি। তাহলে তিনি আসলে কি বললেন? তিনি বলছেন যে আপনারা অ্যানাটমি, প্যাথোলজি, কেমিস্ট্রি, ডায়াগনোসিস, রোগের যে বর্ণনা, রোগের যে গতিপথ, রোগের যে ফল, এগুলোকে খুব ভালো মতো শিখুন। কারণ তার একটি কারণ দিচ্ছেন তিনি, কারণ হচ্ছে যদি এগুলো আপনারা জানেন তাহলে এর ব্যতিক্রম গুলোকে খুব দ্রুত বের করে ফেলতে পারবেন এবং এই ব্যতিক্রম গুলো রোগীর সাথে সম্পর্কিত, রোগীর পিকুলিয়ার আনকমন সিমটমস হিসেবে আপনারা বিবেচনা করতে পারবেন। আর বাদ বাকি যে কমন লক্ষণগুলো, সেগুলো যার যার অবস্থানে সহজাত ভাবে, স্বাভাবিক ভাবেই চলে যাবে। অর্থাৎ পূর্ণাঙ্গ চিত্র, বা আমি অনেক সময় যে কথাটি বলি, কনটেক্সট গঠন করা, ওই কমন লক্ষণগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ কনটেক্সট তৈরি হবে। এটা হচ্ছে তার সার্বিক রোগের চিত্র, আর আমি এই রোগীর বৈশিষ্ট্য দিয়ে সমগ্র রোগীর থেকে, সমগ্র রোগ থেকে তাকে পৃথক করে ফেললাম। when this method is mastered, যখন এই পদ্ধতিটি আয়ত্ত হবে, প্রেসক্রাইবিং becomes easy with experience, অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে ব্যবস্থাপত্র প্রদান করাটা সহজ হয়ে যাবে। একদম অ্যাবসলিউটলি রাইট। প্রথমে আমি বলি, প্রত্যেকটা মানুষের একটা প্রবণতা থাকে আরাম প্রিয়তা। আমরা বাসে যদি উঠি, দেখা যাবে যে আমরা সারাদিনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হবে না, কিন্তু বাসে ওঠার পর যা হয়, বসার জন্য প্রাণটা আকুল বিকুল করতে থাকে। একদম একটা সিট যদি খালি হয়, কিভাবে সেই সিটটি দখল করতে পারা যায়, তার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা, একদম মনোযোগ সহ সমস্ত জগৎবাদ এবার ওই সিটের দিকে সমস্ত মনোযোগ। এই তো হয়, এটা মানুষের নেচার, প্রকৃতি, আরাম প্রিয়। হোমিওপ্যাথিতেও এসে মানুষের এই নেচারটি দেখা দিতে থাকে এবং আমরা প্রত্যেকেই সহজে প্রেসক্রাইবিং করার, শর্টকাট পদ্ধতিতে প্রেসক্রাইবিং করার পদ্ধতি অনুসন্ধান করতে থাকি। এই কারণে বহু বিভ্রান্তি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, হয়ে চলছে। কিন্তু সত্যিকার ভাবে আমি খুব ভালো ক্লাসিক্যাল ডক্টর জর্জ বিতর্কাসের কথাই বলা যাক, তার কিন্তু এখন তিনি বলেছেন যে আমি প্রথম যখন একটা কেস নিতাম, আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, দেন সেটা কমতে থাকলো, একটা পর্যায়ে দ্রুত প্রেসক্রাইবিং করতে পারে। যদিও তিনি কেস লিখে, পরিপূর্ণরূপে কেস লিখেই চিকিৎসা করেন, রেপার্টরির ব্যবহার তার কম করার প্রয়োজন হচ্ছে এবং দ্রুত প্রেসক্রাইবিংটি করতে পারছেন। ডক্টর কেন্টো বলেছেন, আমরা হয়তো পরবর্তীতে তার কোন একটা আর্টিকেলে আমরা পড়বো, ডক্টর কেন্টো বলেছেন যে
একটা একটা টাইফয়েডের রোগীকে তার আগে আরোগ্য করতে সময় লাগতো 3 সপ্তাহ থেকে কিছু কম, মানে কোন রকমে আরোগ্য করতেন, কিন্তু একটা সময় 1 সপ্তাহে আরোগ্য করতে পারছেন এবং কেসটিকে অ্যাভয়েড করতে পারছেন, টাইফয়েডের কেস। এগুলো আমরা অহরহ ক্লাসিক্যাল প্রেসক্রাইবারদের হাত ধরে দেখছি, যদিও তারা কিন্তু নিয়ম লঙ্ঘন করেননি, তারা দ্রুত করতে পেরেছেন কিন্তু সংক্ষিপ্ত করেননি কাজকে। এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দ্রুত করা আর সংক্ষিপ্ত করার মধ্যে পার্থক্যটা কি? আপনি আপনার কাজের ধাপগুলোকে ত্যাগ করলেন, কেস টেকিং কে ত্যাগ করলেন, কেস টেকিং কে সংক্ষিপ্ত ভাবে গ্রহণ করলেন। এগুলোকে বলে কাজকে সংক্ষিপ্ত, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। শুধু মানসিক লক্ষণ কেটে নোট করলেন, শুধু প্যাথোলজিকে নোট করলেন, এগুলোকে বলে সংক্ষিপ্ত। রোগীর ইতিহাস নিলেন না, বংশের খবর নিলেন না, ওটা পরে নেব যখন মায়াজমেটিক ব্লক দেখা দেবে। এগুলোকে বলে কাজকে সংক্ষিপ্ত করা, শর্টকাট খোঁজা। আর দ্রুত করা হচ্ছে আপনি সবকিছু সবগুলো ধাপ পূর্ণ করার পর আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞানের মাধ্যমে আপনি দ্রুত প্রেসক্রাইব করতে পারলেন। এটা সক্ষমতার ব্যাপার, এটা কাজের ব্যাপার নয়। এটা অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে অটোমেটিক্যালি হবে, এটাই ডাক্তার কেন বলছেন এখানে, ডাক্তার মৃদুল কাছেও বলছেন এখানে। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমিও সেটাই বলি। আমি দীর্ঘদিন খুব নিয়মতান্ত্রিক ভাবে রেপার্টরি করেছি, কিন্তু যত বেশি অভিজ্ঞতা বৃদ্ধি পায়, যত বেশি ম্যাট্রিয়া মেডিকাতে দখল বৃদ্ধি পায়, যত বেশি রোগীর এবং রোগের ব্যাপারে সার্বিক জ্ঞান অভিজ্ঞতা বৃদ্ধি পায়, আপনার কাজের, আপনার আইডেন্টিফিকেশনের হারটি দ্রুত হবে। অনেকেই বলেন, আমি একটু বলে নিচ্ছি, এগুলো সবই আমাদের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। সাপোজ আমি আমার যে স্টুডেন্ট আছে তাদের কাছে কয়েকদিন আগে একটা কেস প্রেজেন্টেশন করলাম, একটা সিপিআর কেসটি আমার সামনে আসার পর একটু দেখার পরে 2-3টি প্রশ্ন করলাম। প্রত্যেকটি প্রশ্নের অবশ্যই লিডিং কোশ্চেন নয়, অবশ্যই সাজেস্টিভ কোশ্চেন নয়, ক্লোজ কোশ্চেন নয়, একদম প্রপার নিয়মে কোশ্চেনিং করার পর ঠিক ওই বিশেষ কয়টি প্রশ্নের উত্তরই আমি মানে আমার ওষুধের সিপিআর পেশেন্ট ছিল, আমি তাকে যা জিজ্ঞাসা করেছিলাম যে বজ্রপাত দেখলে আপনার কি অনুভূতি হয়, বাচ্চাটির কোনো হ্যাবিট আছে কিনা, বাচ্চা নাচতে পছন্দ করে এবং তার বজ্রপাত দেখলে সে আনন্দ পায়। এগুলো কিন্তু সিপিআর বিশেষ ধরনের লক্ষণ এবং রোগীর জন্য স্বতন্ত্রকারী লক্ষণ। যাই হোক, আমার স্টুডেন্টরা আশ্চর্য হলো যে কেন আমি ঠিক এই প্রশ্নগুলো করতে গেলাম, বা বুঝতে কিভাবে পারলাম, যেটা আমি কোনো রেপার্টরি করার আগে কিভাবে বুঝতে পারলাম যেটা সিপিআর কেস, বা একটা দুটো নোট দেখার পর, একটা দুটো রোগী দেখার পর। তো যাই হোক, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, তাহলে আমাদের এই অনুবাদের কাজ নষ্ট হয়ে যাবে। আমি শুধু সংক্ষেপে বলি, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই ব্যাপারটি হয়। কেসটি চোখ বোলানোর পর অনেকগুলো সাইন এন্ড সিমটমস আপনার কাছে একটা চিত্র ধারণ করে, দেন কনফার্মেশনের জন্য প্রশ্ন করতে পারেন। এভাবেও প্রেসক্রাইবিং হয়, কিন্তু এটা শর্টকাট নয়, কখনোই এটা শর্টকাট নয়। শর্টকাট হচ্ছে যদি আপনি ধাপগুলোকে, ওই কেসটা যদি না লেখা হতো, যদি রেপার্টরি আমার সামনে উন্মুক্ত না থাকতো, সেখানে যদি আমার প্রয়োজনীয় বিষয়গুলোকে অনুসন্ধান না করতাম, কেসের কোনো কিছু কন্ট্রাডিক্টরি থাকলে যদি তাকে রিচেকিং না করতাম, তবে হতো শর্টকাট। যাই হোক, অনেকেই এই ব্যাপারটি বুঝেন না, এ নিয়ে আমি ফেসবুকে মাঝে মাঝে কথাও দেখি। সংক্ষিপ্ত হওয়া, শর্টকাট করা আর দ্রুত করার মধ্যে পার্থক্যটি অনেকে বুঝেন না। যাই হোক, এখানে ডাক্তার কেন বলছেন দ্রুত হবে অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে, খালি শুধু দ্রুত নয়, ইজি হবে, ইজি, সহজ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। আপনারা জানেন আমার হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্রে প্রকার ও প্রকরণ বইটি লিখেছি। আমার ওই বইটি সম্বন্ধে অনেকে বলেছেন যে তারা কেসগুলোকে মিঙ্গেলড ভাবে দেখতেন, একদম যদি বলি জগা খিচুড়ি, আসলে ডিফারেন্সিয়েট করতে পারতেন না একটা নির্দিষ্ট পয়েন্টে তাকে কি করতে হবে। কিন্তু এই বইটি অনেকের রিভিউ হচ্ছে যে তারা পড়ার পর তারা এখন বুঝতে পারেন যে তাদের কেসটিতে বর্তমানে কি করতে হবে, মানে কেসটি এখন কোন স্টেজে আছে, কোন অ্যাপ্রোচটি তাকে নিতে হবে। ফলাফল স্বরূপ দৃষ্টি স্বচ্ছ, কেস সহজ হয়ে যায়, সে সিদ্ধান্ত সূচক ভাবে এগোতে পারে যে আমাকে কি করতে হবে। ডক্টর কেন্ট এখানে সেই কথাটি বলছেন, if we are homeopathicians, how shall we discover it and prove it to ourselves and others? আমরা যদি হোমিওপ্যাথিশিয়ান হই, মানে হোমিওপ্যাথিক চিকিৎসক হই, আমরা কিভাবে তা উদ্ঘাটন করব এবং আমাদের নিজেদের কাছে এবং অন্যদের কাছে তা প্রমাণ করব। এই ব্যাপারটি যে এই অসাধারণ লক্ষণ দিয়ে
এবং অনন্য লক্ষণ দিয়ে, পিকুলিয়ার লক্ষণ দিয়ে যে আপনি সঠিক প্রেসক্রাইবিং করতে পারবেন, এবং অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে এই প্রক্রিয়াটিতে যদি আপনি দখল নেন, তাহলে অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে আপনার প্রেসক্রাইবিংটি ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা কিভাবে প্রমাণ করবেন এই পুরো ব্যাপারটি তিনিই বলছেন। উই মে গিভ দ্য সিঙ্গেল ডোজ অর রিপিট আওয়ার রেমেডিজ। আমরা আমাদের একক ডোজ দিতে পারি, একক মাত্রা প্রদান করতে পারি, অথবা আমাদের ওষুধগুলোকে রিপিট করতে পারি। উই মে গিভ পোটেন্টাইজড রেমেডিজ ইন হাই অর হায়ার পোটেন্সিজ। আমরা হয়তো শক্তিকৃত ওষুধ উচ্চ বা উচ্চতর শক্তিতে প্রদান করতে পারি। উই মে ওয়েট এভার সো লং অন দ্য অ্যাকশন অফ আওয়ার গিভেন রেমেডিজ এন্ড ইয়েট ফেল টু কিওর সিক folk। আমরা হয়তো আমাদের ওষুধগুলো, প্রদত্ত ওষুধটি প্রদান করে তার ক্রিয়া যতক্ষণ চলমান থাকে ততক্ষণ অপেক্ষা করতে পারি, কিন্তু তারপরও আমাদের অসুস্থ মানুষজনকে সুস্থ করতে ব্যর্থ হতে পারি। ইফ ইউ ফেল টু কিওর সিক পিপল উই আর নট হোমিওপ্যাথিশিয়ান। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটি বলা হচ্ছে। আমি আমার স্টুডেন্টদের কয়েকদিন আগে, খুব আজকে হয়তো আমার স্টুডেন্টরা রয়েছে লাইভে, তারা শুনবে হয়তো অনেকেই, কয়েকদিন আগে একটা অ্যাকিউট কেসে প্রেসক্রিপশন সফল না হওয়ায় তারা আমার কাছে বেশ ধমক খেয়েছে। ডাক্তার কেন বলছেন, ইফ উই ফেল টু কিওর সিক, আমরা যদি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে ব্যর্থ হই তবে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক নই। অবশ্যই ডাক্তার কেন দুরারোগ্য, অনারোগ্য রোগ সম্বন্ধে তিনি নিজেই বলেছেন, এবং এখানে সেই কথাটি বলছেন না, এটা আপনারা নিশ্চিত থাকুন। কোন হোমিওপ্যাথ অ্যাকিউটে কখনো ফেল করতে পারে না। কোন প্রকৃত রিয়েল হোমিওপ্যাথ যে সঠিক নিয়মে চিকিৎসা করে, তিনি অ্যাকিউটে ফেল করতে পারেন না, এবং লজিক্যাল ইমপ্রুভমেন্ট যেখানে আসা সম্ভব সেখানেও ফেল করতে পারেন না, ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও। কাজেই তিনি, ডক্টর কেন্ট, এখানে পরিচ্ছন্ন ঘোষণা দিচ্ছেন যে আমাদের করার রাস্তা কি। এই যে আমরা বলি কথা, এই যে আমরা বলি যে হোমিওপ্যাথি উন্নত, হোমিওপ্যাথি ভালো, এই সেই অনেক কিছু, প্রমাণ কিভাবে করব আমরা, সেই ব্যাপারটি ডক্টর কেন্ট বলছেন যে আমরা যেভাবেই করি না কেন, যদি আমরা সুস্থ করতে না পারি তবে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক নই। দ্য কিউরিং অফ সিক পিপল পার্মানেন্টলি is the first and best test of a homeopathician। এই কথাগুলো বুঝতেই পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ। তিনি বলছেন অসুস্থ মানুষকে স্থায়ীভাবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন, মানে মৃদু রূপে এবং দ্রুত গতিতে আরোগ্য করা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের, হোমিওপ্যাথিশিয়ানের প্রথম এবং সর্বোচ্চ পরীক্ষা। আশা করি ব্যাপারটি পরিষ্কার হয়েছে। এবার তিনি বলছেন কিভাবে প্রমাণ করবেন। কয়েকদিন আগে আমি যে IFPS এ যে ইংরেজিতে বক্তৃতাটি দিয়েছি, এ কারণেই আমি সেখানে বলেছি যে আমাদের সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় সামর্থ্য, আমাদের সবচাইতে বড় প্রমাণ, তখন কিন্তু এই আর্টিকেলটি আমি পড়িনি। যাই হোক, সেখানে আমি বলেছিলাম এই কথাটি, স্রেফ এই কথাটি বলেছিলাম যে এটা আমাদের সবচাইতে বড় সমস্ত কিছু হচ্ছে, আমাদের শক্তি বলেন, সামর্থ্যই বলেন, প্রমাণই বলেন, তা হচ্ছে মানুষকে আরোগ্য করা। কারণ এই বিশ্বজুড়ে সমস্ত চিকিৎসককে এই আরোগ্য করতে যেন পারে তা নিশ্চিত করতে হবে। ওই আলোচনাতে বলেছিলাম। ডক্টর কেন্টও ঠিক আজ থেকে বহু বছর আগে, আমাদের পায়োনিয়ার 150 বছর আগে এই কথাটি গিয়েছেন, দিস ইজিয়ার সেড দেন ডান। কিন্তু এটা বলার চাইতে করা কঠিন। ইট ইজ অফেন অনলি এ প্রিটেনশন। অনেক সময় এটা শুধুমাত্র একটি ছদ্মবেশ হয়, মানে এটা নিয়ে ভাব ধরা হয়, ভণ্ডামি করা হয়। ইট ইজ ওয়ান থিং to cure chronically sick people and another to cure acutely sick people or sickness or disease, as some would have us say। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমাদের মধ্যে যারা নতুন রয়েছেন তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য এই লাইনটি চিন্তা করা, শুধু পড়া নয়, বিশেষভাবে চিন্তা করাটি শুধু জরুরি নয়, মহা জরুরি। আমি একটু বলি এই বিষয়টি, অনেক সবারই উপকার হবে, শুধু শিক্ষার্থী নয়, পুরানোদের উপকার হবে। আমার জীবনে বলতে গেলে আমার একটা দীর্ঘ পড়াশোনা করতে হয়েছে নিজে নিজে, বহু অবজারভেশনের ব্যাপারে সিদ্ধান্তে আসতে হয়েছে নিজে নিজে, আমার একক প্রচেষ্টায়। তো অনেক কনফিউশনের উত্তরও আমাকে খুঁজে বের করতে হয়েছে নিজে নিজে। এখানে ডাক্তার কেন্ট বলছেন এই ডিফারেন্সটি সর্বপ্রথম আমি নিজেই খুঁজে বের করি, এবং আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে একজন ক্রনিক ভাবে
আক্রান্ত, মানে চিররোগ যাকে বলা হয়, চিররোগে আক্রান্ত, রোগাক্রান্ত ব্যক্তি এবং তরুণ রোগে আক্রান্ত ব্যক্তিকে আরোগ্য করা এক কথা নয়। সেটা সিকনেসই বলুন, এখানে বলছেন যে আমাদের সিকনেস রোগী বলুন, ডিজিজে বলুন, যেভাবে আপনি বলুন না কেন, বলছেন পরে পরে সাম উড হ্যাভ আসছে, আমাদের অনেকে যেমনটি বলে থাকেন, বলতে পারেন। তো মুদ্রা কথাটি হচ্ছে, অনেকেই প্রথম চিকিৎসা করতে যান সর্বোচ্চ ইন্সপাইরেশন নিয়ে, হয়তো একটা দুটো অ্যাকিউটে প্রেসক্রিপশন করেন, রোগী চমৎকার দ্রুত গতিতে ভালো হয়ে যায়। নতুন চিকিৎসক, আমি তাদের ইন্সপাইরেশন নষ্ট করার জন্য বলছি না, ভবিষ্যৎ সতর্কতার জন্য বলছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি, মনে রাখতে হবে এটা। দ্বিতীয়ত, ক্রনিক পেশেন্টের প্রেসক্রাইব করেন, ফার্স্ট প্রেসক্রিপশন তুলনামূলক সহজ, ফার্স্ট প্রেসক্রিপশনটা ভালোই হয়। আবার অনেকগুলোতে প্যালিয়েটিভ প্রেসক্রিপশন অনেক বেশি হয়, সাপ্রেসিভ প্রেসক্রিপশনও কিছু কিছু হয়ে যায়। ফলাফলস্বরূপ কি হয়, প্রথম ধাক্কায় সব রোগ উন্নতি করতে থাকে একজন নতুন প্রেসক্রাইবারে, এবং তখন সে মনে করে যে আর যত রোগ আছে পৃথিবীতে সব সারিয়ে ফেলবো। ফলাফলস্বরূপ একটা সময় পরে একটা ধস নামে। এই অ্যাকিউট গুলো ভালো হয়, এই অ্যাকিউট গুলো ভালো হওয়ার পেছনেও কয়েকটি কারণ থাকে। একটা হচ্ছে অ্যাকিউটে একটা নির্দিষ্ট কোর্স অফ ডিজিজ যাকে বলা হয়, একটা গতি ধারা রয়েছে, একটা সময় নিজেই ভালো হয়ে যাবে, পিক আওয়ারে যাওয়ার পর কমতে থাকবে, হয়তো সেই মুহূর্তে ওষুধ দেওয়া হয়েছে, একাই কমছে রোগটি, তার প্রেসক্রাইবিং ভুল সেটির পায়নি, প্রথম কথা। কাজে এই ভুল প্রেসক্রিপশনের চর্চা চলতে থাকে এবং একটা সময় দেখা যায় যে নতুন অ্যাকিউট প্রেসক্রিপশনেও মিস হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, কিছু কিছু অ্যাকিউট আপনি খুব কাছাকাছি, একদম সদৃশ নয়, সিমিলার রেমেডি দিলেও ওভারকাম হয়ে যায়। ফলাফলস্বরূপ একদম যথোপযুক্ত প্রেসক্রাইবিং না হওয়া সত্ত্বেও কিছু বেনিফিট পায়, হয়তো একদিনে ভালো হতো, 24 ঘন্টায় ভালো হতো, হয়তো 3 দিনে ভালো হচ্ছে, যা 7 দিনে ভালো হওয়ার কথা, কিন্তু ভালো হচ্ছে। ফলাফলস্বরূপ কি হয়, একটা সময় পরে এই এই রেজাল্ট গুলো সে দেখতে থাকে, কেউ কেউ ভালো হচ্ছে না, কোনো অ্যাকিউটে মিস হচ্ছে, সে কনফিউশনে পড়ে যায়। দেন তারপর ক্রনিক রোগগুলো রিল্যাপস করতে থাকে, সেই প্যালিয়েটিভ ওষুধে কাজ করে না, সেই সাপ্রেসিভ ওষুধকে রোগীকে আরো বাজে অবস্থায় নিয়ে যায়। এরপর সেই নতুন চিকিৎসকের শুরু হয় বিভিন্ন রকমের মান সম্মানের ভয়, অর্থনৈতিক ক্ষতির চিন্তা, বিভিন্ন বিষয় তার মধ্যে শুরু হয়, দুশ্চিন্তা শুরু হয়। এবং এই সময়টাতে একজন চিকিৎসকের টার্নিং পয়েন্ট, যে কি হবে, এবং সেই সাথে এই কয়েকদিনের চিকিৎসাতে তার ব্যস্ততাও কিছুটা বেড়েছে। এই সময় সে হতে পারে যে প্যাটেন্ট ধরবে, বায়োকেমিক দিবে, মাদার টিংচার মিক্সার করে দেবে, এই বিভিন্ন রকমের কম্বিনেশন ওষুধ, প্যাটেন্ট ওষুধ, এগুলো ব্যবহার করবে, হতে পারে। আবার সে অনুসন্ধান করতে পারে যে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে, আমাকে তা দূর করতে হবে, এবং ক্লাসিক্যাল ওয়ে, হানিম্যানিয়ান ওয়ে, আমাদের মৌলিক যে রচনাগুলো সেগুলোতে ফিরে যেতে পারে, সেগুলো থেকে শিখে নিতে পারে। যারা এই কাজটি করলো তারা সত্যিকারের চিকিৎসকে পরিণত হলো। আর যারা সে আগের কাজটি করলো, এবার মান সম্মান, অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া বিভিন্ন কারণে সেই প্যাটেন্ট, সেই মিক্সচার, সেই বিভিন্ন ধরনের ওষুধে গেল, তাকে কেন্ট গালাগালি করছেন, হ্যানিম্যান গালাগালি করছেন, মংরেল ফংরেল বলা হচ্ছে, প্রিটেন্ডার বলা হচ্ছে, ভণ্ড বলা হচ্ছে, এগুলোতে পরিণত হলো। কাজেই এই সময়টিতে ক্রুশিয়াল পয়েন্ট, এটা বললাম কেন, প্রথমে খুব ভালো প্রেসক্রাইবিং করছে, হ্যাঁ চালিয়ে যাও, এটা বললে তো অনেক ভালো কথা, কিন্তু ভবিষ্যৎটি দুই দিকে টার্ন করতে পারে। এই ব্যাপারে সতর্ক করার জন্য বললাম, যারা নতুন চিকিৎসক আছেন তারা এটা অবশ্যই মনে রাখবেন, এ ব্যাপারে সতর্ক থাকবেন। কখনোই প্রথম অবস্থায় নিজের প্রেসক্রিপশনে ওভার কনফিডেন্ট হবেন না, সতর্কতা নষ্ট করবেন না। যেখানে আপনি সত্যিকার ভাবেই দেখতে পাবেন আরোগ্যের পদ্ধতি আরো হচ্ছে, সেখান থেকে শিখে নেবেন নিজের প্র্যাকটিস থেকেই। যাই হোক, এটাই বলছেন ডাক্তার কেন, কিন্তু এটাই বলছেন যে ওই অনেকেই ওই অ্যাকিউট ভাবে আরোগ্য করে মনে করে যে বাস এবার আমি হোমিওপ্যাথিতে বাঘ, গরু, মহিষ, সিংহ যা আছে সবই মারতে পারবো। একটা শিকারীদের ব্যাপারে একটা কথা বলা হয় যে যারা শিকার করতে যায় তারা প্রথমে এই বন্দুকটা হাতে পাওয়া পরে মনে হয় পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যা আমি হত্যা করতে পারবো না, সামনে বাঘ, হাতি, গরু, ছাগল যা আসবে সব মেরে ফেলবো। তারপর যখন কিছুদিন যায়, শিকার করতে গেলে একদম শিকারীর মুখে, একদম খুব প্রমিনেন্ট শিকারীর মুখে এটা আমার শোনা, তারপর মনে হয় পৃথিবীতে কিছুই আমার এই বন্দুক দিয়ে মারা সম্ভব না, কারণ প্রকৃতি অত সহজ নয়। তারাও আত্মরক্ষার চেষ্টা করে,
তারাও আক্রমণের চেষ্টা করে এবং যথেষ্ট দক্ষতাও থাকতে হয় শিকার করতে গেলে, নির্দিষ্ট পয়েন্টে গুলি করতে হয়। মনে হয় যে আমার পক্ষে আর পৃথিবীর কাউকে কোনো কিছু এই বন্দুক দিয়ে মারা সম্ভব না। তারপরও যদি সে লেগে থাকে, তবে একটা সময় জানে কোনটি মারা সম্ভব আর কোনটি মারা সম্ভব নয়। ঠিক এরকম যারা প্রথমে অ্যাকিউট প্রেসক্রিপশনে সফলতা এনে মনে করেন যে সব হয়ে যাবে, তারা অনভিজ্ঞ। নিঃসন্দেহে সময় লাগবে, ক্রমান্বয়ে তিনি জানবেন যে কোনটি ক্রনিক, কোনটি অ্যাকিউট, অ্যাপ্রোচটি কি, কোনটি আরোগ্য হওয়া সম্ভব, কোনটি আরোগ্য নয়, প্যালিয়েশন দিতে হবে শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে। এই বিষয়গুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে অভিজ্ঞতায় চলে আসবে। যাই হোক, অনেকে যদি মনে করেন যে না আমি এই অ্যাকিউটে ভালো করে এবার আমি অনেক কিছু করে ফেলেছি, তবে সেটাকে ডাক্তার কেন্ট বলছেন প্রিটেনশন, বন্যামি, ছদ্মবেশ ধারণ করা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে থাকেন। ইফ দ্য রেমেডি ইজ প্রপারলি চুজেন, যদি ওষুধকে যথাযথভাবে বাছাই করা হয় এন্ড প্রপারলি অ্যাডমিনিস্টার্ড ইন টাইফয়েড ফিভার, যদি টাইফয়েড ফিভারে এই ওষুধটিকে যথাযথভাবে প্রয়োগ করা হয়, হাউ সুন শুড দ্য পেশেন্ট রিকভার, একজন রোগীর কত দ্রুত আরোগ্য হওয়া উচিত। দিস ইজ কোশ্চেন দ্যাট এভরি হোমিওপ্যাথিশিয়ান শুড আস্ক হিমসেলফ, এটা এমন একটি প্রশ্ন যা প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের নিজেকে করা উচিত। এই টাইফয়েড নিয়ে একটু দুটো কথা বলেই নি আগে। আমাদের বেশিরভাগ চিকিৎসক টাইফয়েডের ট্রিটমেন্ট করেন না। টাইফয়েড দেখলে একটা সময় কিন্তু টাইফয়েডের ট্রিটমেন্ট হোমিওপ্যাথরাই করতেন। আজকে অ্যান্টিবায়োটিক টাইফয়েড ইফেক্টিভ, অন্তত পক্ষে সেই ইমার্জেন্সিটি কাটিয়ে উঠতে পারেন এবং আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট নেই। আসলে টাইফয়েডের ট্রিটমেন্ট করতে গেলে হসপিটাল ম্যানেজমেন্টের খুব প্রয়োজন পড়ার, মানে একটা পসিবিলিটি থাকে যে খুব দরকার এরকম, কারণ আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না। তো কাজেই যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে যাই, এই সুবিধাগুলো নেই বলে হয়তো অনেকে অ্যাভয়েড করেন। কিন্তু একটা সময় কিন্তু টাইফয়েড এই হোমিওপ্যাথিতে আরোগ্য হতো, আজকে আমাদের মধ্যে চর্চাটি প্রায় বিলুপ্ত। আরেকটা কারণ আছে, আমি এটা আমার ছাত্র অবস্থায় পর্যবেক্ষণ করেছিলাম। আরেকটা বিশেষ কারণ হলো হিউজ পরিমাণ অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে টাইফয়েডের আগে যে চিত্রটি ছিল, যে প্যাটার্নটি ছিল, তা সম্পূর্ণরূপেই নষ্ট হয়েছে। আগে স্টেপ ওয়াইজ টাইফয়েড বৃদ্ধি পেত, আজকে যা আছে বিকালবেলা সারাদিন যা চলছে, বিকালে একটু বৃদ্ধি, দেন পরের দিন সকালের দিকে আবার হ্রাস পেত, তারপরের দিন আরেকটু বাড়তো, এইভাবে সিঁড়ির মতো স্টেপ ওয়াইজ বাড়তে থাকতো ক্রমান্বয়ে টাইফয়েড। এখন আর টাইফয়েডে তা হয় না। ম্যালেরিয়াও তার সেই ক্রমটিকে ধরে রাখতে পারেনি। হিউজ পরিমাণ অ্যান্টিবায়োটিকের ব্যবহারের দরুন সম্পূর্ণ প্যাটার্নটি নষ্ট হয়েছে। এটা একটা কারণ হতে পারে আমাদের হোমিওপ্যাথরা এই টাইফয়েডের ব্যাপারে অনুৎসাহী হওয়ার পিছনে। হওয়ার মতো ঘটনাই, কারণ বইপত্রের যে চিত্রটি আপনি পড়ছেন, ন্যাচারালি যে চিত্রটি পাওয়ার কথা টাইফয়েডের, বর্তমানে আর আপনি বেশিরভাগ কেসেই তা পাবেন না। আমি আমার কিছু ব্যাপারে আমার আল্লাহর রহম কিছু রেকর্ড রয়েছে। সামনাসামনি আমি যদি পরিচ্ছন্ন ভাবে যেভাবে আমি রোগী দেখি, জ্বরের রোগী দেখি, বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট প্রেসক্রিপশনে অ্যাকিউট রোগগুলোতে ভালো হয়ে যায়। অনেক সময় দুটো প্রেসক্রিপশন লাগে, যে কেসে 3টি প্রেসক্রিপশন লাগে তাকে আমি টাইফয়েডের টেস্ট দিয়ে দিই। এবং আরো কিছু যদি এরকম পসিবিলিটি থাকে, তাহলে হয়তো ডেঙ্গুর টেস্ট যেমন এই সিজনে, কিংবা ম্যালেরিয়ার টেস্ট, এগুলো দিতে পারি। তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট বা সেকেন্ড প্রেসক্রিপশনে সেরে যায়। কিন্তু টাইফয়েড রোগটি ভিন্ন, তার ট্রিটমেন্টের পদ্ধতিও ভিন্ন। সেটা কখনোই বেশি, মানে খুব রেয়ার কেস যেখানে 1 বা 2 দিনের মধ্যে সেরে যাবে। এগুলোতে আসছি আমি একটু পরে। এটা এই টাইফয়েডের ক্ষেত্রে কয়েকদিন সময় লাগেই। তো কাজেই বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে টাইফয়েড ধরা পড়ে। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। এই প্যাটার্নটি নষ্ট হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি যে এই যে রোগীগণ এই টাইফয়েড গুলো ধরা পড়লো, তাদের কিন্তু কখনোই সেই টাইফয়েডের প্যাটার্ন ছিল না, একদম ভিন্ন, একদম জগা খিচুড়ি একটা অবস্থা। তো যাই হোক, যে সময় এতটা অপরিচ্ছন্ন ছিল না, স্বচ্ছ ছিল অনেকটা, ডাক্তার কেন্ট সেই সময়টিতে কথা বলছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে একটু। এবার ডাক্তার কেন্ট কি বলছেন এখানে? বলছেন যে এটা এমন একটা প্রশ্ন যা প্রত্যেক চিকিৎসককে নিজেকে করতে হবে, এন্ড বাই ইট শুড বি উইলিং টু হ্যাভ হিমসেলফ মেজার্ড, এবং তদনুযায়ী নিজেকে পরিমাপ করতে হবে, পরিমাপ করা উচিত, মানে এভাবে পরিমাপ করার ব্যাপারে আগ্রহী হওয়া উচিত। লুকিং ব্যাক ওভার 30 ইয়ার্স, পেছনের 30টি বছরের দিকে তাকিয়ে, আই ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন বেটার দেন এ ইয়ং ম্যান, আমি একটি নতুন চিকিৎসক, নতুন ব্যক্তি, তরুণ ব্যক্তির চাইতে এ ব্যাপারে উত্তরটি আরো উত্তম রূপে দিতে পারি, ভালোভাবে দিতে পারি। ডক্টর কেন্ট বলছেন, মাই কেসেস অফ কন্টিনিউড ফিভার উইথ পোস্ট সেশন টিম্পানাইটিক অ্যাবডোমেন and shortage of the teeth recovered
inside of 2 weeks in the first 10 years of my homeopathic practice। এই যে একটু আগে যে কথাটি বলেছিলাম, অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে কিভাবে দ্রুত হয়, সংক্ষিপ্ত নয় কিন্তু তিনি কি বলছেন, আমার পেছনের 30টি বছরের দিকে তাকিয়ে আমি এই ব্যাপার এই একজন তরুণ ব্যক্তির চাইতে এই ব্যাপারে এই প্রশ্নের উত্তরটি আরো ভালোভাবে দিতে পারি। আমার দুর্বলতা, টিম্প্যানাইটিক অ্যাবডোমেন, ফুলে যাওয়া পেট, মানে গ্যাস ট্যাস হয়ে ফুলে যাওয়া পেট, এন্ড সর্ডিস অফ দ্য টিথ, এবং দাঁতে যে ময়লা পড়ে, দন্তমল বলা হয় বাংলায়, সর্ডিস, এই দাঁতের ময়লাযুক্ত কন্টিনিউড ফিভার, টাইফয়েড ফিভারের আরেক নাম লাগাতার জ্বর বা অবিরাম জ্বর, যাই কিছুই বলুন না কেন, এই অবিরাম জ্বরের রোগীগুলো, আমার কেসগুলো আমার প্র্যাকটিসের প্রথম 10 বছরে 2 সপ্তাহের মধ্যে আরোগ্য হতো। এই একটু আগে যে কথাটি বলেছিলাম যে টাইফয়েডের রোগীদের সময় লাগবে, তারা 24 ঘন্টা 48 ঘন্টায়, একদমই রেয়ার কেস, একদমই রেয়ার কেস, এবং সেটা আপনি জানবেন না যে তার টাইফয়েড হয়েছে, হয় না তা বলবো না, কিন্তু আপনি জানবেন না, কারণ তার টাইফয়েডের টেস্ট করা হবে না। 1 দিন 2 দিনের মধ্যে যারা ভালো হবে তাদেরকে আপনি ঠান্ডায় ধরে নেবেন, এই কারণে আরো একটু রেয়ার বলে মনে হয়। যাই হোক, তিনি বলছেন যে এই ধরনের, এগুলো কেন বললেন, এই দুর্বলতা, পেট ফুলে যাওয়া বা দাঁতের মলের কথা কেন বললেন, কেসের গুরুত্ব বোঝানোর জন্য, মাত্রাটি বোঝানোর জন্য, যে এই পর্যায়ে চলে যাওয়ার পর সেই কেস আমার কাছে প্রথম 10 বছরের চিকিৎসায় 15 দিনে ভালো হতো। টাইফয়েড in the last 20 years, বিগত 20 বছরের মধ্যে, they have all been aborted in 7 to 10 days। এরগুলো সবই 7 দিন থেকে 10 দিনের মধ্যে অ্যাবর্টেড হয়েছে, থেমে গিয়েছে, থামানো গিয়েছে। তার মানে দেখতে পাচ্ছেন যে কথাটি বলেছিলাম যে স্বচ্ছ কেসে সেই সময় 7 থেকে 10 দিন লাগতো ডক্টর কেন্টের, যদি টাইফয়েড হয়ে থাকে। এই কারণেই বললাম যে টাইফয়েডের কেসগুলোর এই আর্টিকেলের শুরুতে যে কথাটি বলেছিলেন যে একটি কেসের গতিধারা আপনাকে জানতে হবে। এবার নিশ্চয়ই গুরুত্বটি বুঝতে পারছেন। ডক্টর কেন্টের মতো প্রেসক্রাইবার হবেন তাদের অন্তত পক্ষে 7 দিন সময় লাগার কথা, অভিজ্ঞ হলে, অনভিজ্ঞ হলে 15 দিন। Not one has continued to progress according to the usual course of the disease, therefore not one could be proved to be typhoid by the Widal test। Widal test হচ্ছে টাইফয়েডের টেস্ট, আপনারা জানেন। তিনি বলছেন যে এই যে পরের যে 20টা বছর, এই বছরে 7 দিন থেকে 10 দিনের মধ্যে যে আরোগ্য হচ্ছে তাদের ব্যাপারে বলছেন, তাদের একজনও রোগটির স্বাভাবিক যে গতিপথ আছে, ওই গতি পরিক্রমা, প্রথমেই ডক্টর কেন্ট যে কথাটি বলেছিলেন এই আর্টিকেলের, যে স্বাভাবিক গতিপথ বা গতি পরিক্রমা অনুসারে এগিয়ে যায়নি এই রোগটি। কাজেই তাদের একজনকেও ওয়াইডাল টেস্টে, মানে টাইফয়েডের টেস্টে প্রমাণ করা সম্ভব হবে না। কেন? কারণ তার টাইফয়েডের টেস্ট আপনার করতে হয় 6 দিনের পর, কিন্তু তার আগেই সেই রোগী ভালো হয়ে যাচ্ছে, আপনি কিংবা রিমার্কেবলি ইমপ্রুভ করছে, তাকে হয়তো ওয়াইডাল টেস্টে সব অলমোস্ট নরমাল, টাইফয়েড বলে ধরা পড়বে না, বা টাইফয়েড ধরা পড়ার সময়টি আসার আগেই ওয়াইডাল টেস্ট 6 দিনের পর করাতে হয়, তার আগেই তিনি ভালো হয়ে যাবেন। এই কারণে তাদেরকে আর টাইফয়েডের রোগী বলে প্রমাণই করা সম্ভব না। ডক্টর কেন্ট বলছে, তিনি বলছেন লক্ষণ দেখে, স্টেপ ওয়াইজ বৃদ্ধি দেখে। আজকে আমাদের সময়ে সেই স্টেপ ওয়াইজ বৃদ্ধিটি নেই, ফলাফল স্বরূপ আমাদের আরো কঠিন। আমরা যে টাইফয়েড ভালো করতে পারি এটা প্রমাণ করা আরো কঠিন। ভালো হয়ে যাবে, ওয়াইডাল টেস্টে ধরা পড়বে না, আপনি বুঝবেন কিভাবে, বা কাকে বলতে যাবেন এবার আমার হাতে টাইফয়েড ভালো হয়েছে? The homeopathician will never have a case that, বিশেষ করে ভালো চিকিৎসকদের কাছে টাইফয়েডের কেস ভালো হয়েছে তার প্রমাণ থাকবে না। যারা প্রেসক্রাইবিং এ একটু দুর্বল থাকবেন তাদের হতে পারে, 6 দিন পর ওয়াইডাল টেস্টে ধরা পড়বে, তখনও জ্বর চলছে, তিনি ওষুধ দিয়েই যাচ্ছেন, এরপর গিয়ে আবার ডক্টর কেন্টের প্রথম জীবনের মতো ওই 15 দিনের মাথায় গিয়ে ভালো হলো, এবার নেগেটিভ আসলো, এবার তিনি বলতে পারবেন যে না আমার কাছে টাইফয়েড ভালো হয়েছে, কিন্তু খুব ভালো প্রেসক্রাইবার এখন আর বলতে পারবেন না যে আমার কাছে টাইফয়েড ভালো হয়েছে। এ কারণে the homeopathician will never have a case that will stand the 8-day test, therefore according to modern science he will never have a typhoid। এই কথাটি বলছেন যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এমন কোন কেসই তার কাছে থাকবে না যা 8 দিনের পরীক্ষা করার জন্য অপেক্ষা করবে, ভালো হয়ে যাবে আর কি তার আগেই। সুতরাং আধুনিক বিজ্ঞান মোতাবেক, অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স, হি উইল নেভার হ্যাভ এ টাইফয়েড। আসলে তার কখনো টাইফয়েডই ছিল না। আধুনিক বিজ্ঞান টেস্টে ধরা পড়ছে না, কাজে তার টাইফয়েড ছিল না। সহজ কথা, যতই সিমটমস থাকুক আর যা কিছুই থাকুক না কেন, তার টাইফয়েড ছিল না, এটাই দাবি করবে আধুনিক সায়েন্স। হানিম্যান সেইজ, যেমন আমি বলি, আপনি ওষুধ দিলেন, কোভিড-19 এর রোগী ভালো হয়ে গেল,
টেস্ট করে নেগেটিভ আসলো, কে বলবে আপনি কোভিড-19 এর রোগী ভালো করেছেন? যতই আপনি লক্ষণে একদম সুস্পষ্ট লক্ষণই থাকুক না, তখন রোগীর নাকে নাকে ঘ্রাণ নেই, মুখে স্বাদ নেই, দ্যাটস ওকে। ইভেন আপনার ক্ষতিগ্রস্ত ফুসফুসেরও যদি চিহ্ন থাকে, তাতে কি হবে? কে স্বীকার করবে যে আপনার সেই কোভিড-19 এর রোগীকে আপনি ভালো করেছেন? কেউ করবেন। অনেকটা ঘটনা এরকমই। হানিম্যান says that all acute diseases should be aborted. হানিম্যান বলেছেন, এই যে ডক্টর কেন্টের কথা তিনি বলছেন, যে হানিম্যান বলেছেন সমস্ত অ্যাকিউট ডিজিজ, তরুণ রোগ, যে কথাটি আমি আগে বলেছিলাম এবং যা বলেছি যে আমার শিক্ষার্থীদেরকে আমি বেশ একটা ধামকি লাগিয়েছি একটা অ্যাকিউট কেসে লেংদি হওয়ায়, সারেনি তা বলবো না, ওদের প্রেসক্রিপশন একদম ভুল ছিল তাও বলবো না, শুধু দেরি হয়েছে বলে। তো বলছেন যে সমস্ত অ্যাকিউট কেস রুদ্ধ হওয়ার কথা, তার অগ্রগতি রুদ্ধ হওয়ার কথা, তাদের নিজস্ব গতিপথ অনুযায়ী চলবে না। তো আজকে জ্বরের ব্যাপারে কথা হচ্ছে বলে আমি আরেকটা জ্বরের ব্যাপারে বলে দিই আমাদের শিক্ষার্থীদেরকে, আজকে যারা আছেন এগুলো আপনাদের জানা দরকার। হয়তো এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণে বলে দেওয়া। বর্তমান সময়ের জ্বরের প্রসঙ্গেই তো কথা বলছি। কোভিড-19 নিয়ে অনেক বললাম, আজকে টাইফয়েড নিয়ে আলোচনা হচ্ছে, ম্যালেরিয়া ডেঙ্গু উঠে এসেছে। একটা জ্বরের ব্যাপারে আমি বলি খুব সাবধান থাকবেন আপনারা, তা হচ্ছে হামের ব্যাপারে খুব সাবধান থাকবেন। হামের যদি আমি কিন্তু আমার জীবনে হামের অ্যালোপ্যাথিক চিকিৎসায় একই পরিবারের মানে একই বাসার 3 জন বাচ্চাকে একসাথে কোমায় যেতে দেখেছি। কোমাতে একটা প্রায় কোমাতেই ছিল, আল্লাহ রহম 3 জনই সুস্থ হয়েছিল। একজনের প্রেসক্রিপশন তো আর্নিকা ছিল আমার মনে আছে, একজনের মোস্ট প্রবাবলি পালসেটিলা ছিল, আরেকজনেরটা সম্ভবত জেলসিমিয়াম, এটা আমার মনে নেই সূত্র। তো আর্নিকা, জেলসিমিয়াম, পালসেটিলা 3টা প্রেসক্রিপশন 3 জনকে লেগেছিল। যাই হোক, মুদ্রা কথাটি হচ্ছে যে হামের ব্যাপারে আপনাদের যা জানতে হবে তা হচ্ছে হামের সিজন এলে আপনাদের নিজেদের রোগীদেরকে অবশ্যই সতর্ক করবেন তারা যেন কোনোভাবেই সাপ্রেসিভ কোনো ওষুধ না খাওয়ায়, জ্বরকে থামানোর চেষ্টা না করে। আপনি যদি কোনো কারণে সেই রোগীকে সাপ্রেসিভ প্রেসক্রিপশন করেন, সেই রোগী কিন্তু মারা যেতে পারে, এমনকি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে। কিন্তু অস্থির হবেন না হামের সিজনে জ্বর নিয়ে। সেখানে যদি আপনি প্রেসক্রাইব করেন, যা হবে ঠিক লক্ষণ নিয়ে প্রেসক্রাইব করার পরে রোগীর মধ্যে হামের ইরাপশন গুলো শো আপ করতে পারে। কিছু কেস আছে যেগুলো খুব দ্রুত আরোগ্য হয়ে যাবে, সেখানে হাম একটু দেখা দিয়েই সেরে যাবে। মানে এ হচ্ছে একদম সিমিলিমাম প্রেসক্রিপশনের ক্ষেত্রে এরকম হবে, এবং কেসের একদম প্রারম্ভিক মুহূর্তে যদি ওষুধটি প্রদান করা সম্ভব হয় তাহলে সুস্পষ্ট লক্ষণের ভিত্তিতে। কিন্তু কেস কিছু দূর এগিয়ে গেলে সেখানে হামটি শো আপ করবে। যতক্ষণ পর্যন্ত হামের ইরাপশন না দেখা দেবে, মিজেলস যতক্ষণ পর্যন্ত না দেখা দেবে, ততক্ষণ পর্যন্ত সেই জ্বরটি যাবে না, এবং যাওয়াটি ভয়ানক। যদি চলে যায় তাহলে সেটা চিকিৎসক এবং রোগী দুজনের জন্য সেটা দুর্ভাগ্যের বিষয় হবে। এটা সবাই মনে রাখবেন। হামের সিজন এলে অবশ্যই সতর্ক থাকবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি আমার জীবনে বহু হামের রোগী, আপনারা সবাই করেছেন অ্যাকিউটের প্রেসক্রিপশন, আসলে আপনারা কে না করেছেন, তবে পর্যবেক্ষণ গুলো অনেক সময় করা হয়ে ওঠে না, একটা সময়ও লাগে পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে আসতে। টাইফয়েডের ব্যাপারে আমি আমার ছাত্র অবস্থাতেই সিদ্ধান্তে এসেছিলাম, এর কোনো প্যাটার্ন নেই বর্তমানে অলমোস্ট। এবং হামের ব্যাপারে আমি চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা লাভ করেছি যে হামের ক্ষেত্রটিতে এই ব্যাপারগুলোতে আপনার সতর্ক থাকতে হবে। শুধু হামের ক্ষেত্রে মনে রাখবেন, রোগীর যেন কখনোই ঠান্ডা না লাগে আর পেটটা যেন খারাপ না হয়। যদি কমপ্লেক্সিটি তৈরি হয় তাহলে এগুলো দিয়ে হবে। যদি হামের ক্ষেত্রে আপনি কোনো ওষুধ না দেন তাও বেটার। সেই জার্মান মিজেলস তো আর এখন হয় না, ম্যালিগন্যান্ট মিজেলস তো আর এখন হয় না, কাজে যে মিজেলস যে হাম হয় তা হোক না, অসুবিধা নেই, আপনি ওষুধ না দিন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভুল, বিশেষ করে সাপ্রেসিভ প্যালিয়েটিভ ওষুধ যেন হামের ক্ষেত্রটিতে না পড়ে, সেটা অ্যালোপ্যাথিক দিয়েই হোক আর সেটা হোমিওপ্যাথি দিয়েই হোক। অ্যাকিউটের ব্যাপার নিয়ে কথা হচ্ছে তো, আর আমাদের ডক্টর কেন বলছেন যে আমাদের এই মানুষকে ভালো করতে পারি এটাই আসলে সম্বল আমাদের, জানেন, আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই, না সরকার থেকে না আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমরা ভালো করতে পারি এটাই হচ্ছে আমাদের সামর্থ্য। তো এই কারণে এই কথাগুলো বলা। যে পর্যন্ত এসেছিলাম, why should we not expect to do this if Haniman did so 100 years ago? চমৎকার কথা, তবে অনেকে বলতে পারবেন এটা। তিনি বলছেন হানিমান 100 বছর আগে যা করেছেন আমরা কি সেটা করতে পারবো, সেই প্রত্যাশা করতে পারি না, প্রত্যাশিত নয় সেটা আমাদের কাছে।
হানিম্যান যেটা 100 বছর আগে করেছেন, এখন ওষুধ বেশি, এখন আপনার জ্ঞান বেশি, আপনি কেন সেটা করতে পারবেন না? এটাই বলছেন তিনি। সেটা আমরা করতে পারবো এই প্রত্যাশা করা কি উচিত নয়? ডক্টর কেন বলছেন, why call ourselves homeopathician if we cannot do as well as Hahnemann did? আমরা কিভাবে নিজেদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসক মানে হোমিওপ্যাথিশিয়ান বলবো যদি হানিম্যান যা করেছিলেন তা যদি আমরা করতে না পারি? দুর্দান্ত কথা। ডক্টর কেন্টের কথা না অত্যন্ত সুস্পষ্ট, চাবুকের মতো কথা। তিনি গালি দিলেও খুব ভালো করেই দেন এবং কথা বললেও ভালো করেই বলেন। পরিচ্ছন্নভাবে শুনে নিন তার পরিচ্ছন্ন সিদ্ধান্ত, একদম পরিষ্কার সিদ্ধান্ত। এবং আমার স্টুডেন্ট যারা গালি খেয়েছো কয়েকদিন আগে আমার কাছে, তারাও শুনে নাও ডক্টর কেন কি বলেছেন। কেন গালি খেলে তোমরা? why not offer this as the test of our ability and skill? কেন এটিকে আমরা আমাদের সামর্থ্য এবং দক্ষতার পরীক্ষা হিসেবে গ্রহণ করি না? and consciously admit that we must avoid all acute diseases or cease to call ourselves homeopathician. চরমপন্থী কথাবার্তা ডক্টর কেন্টের, কিন্তু সত্য কথা। আমি আমার একটা বইতেও লিখেছি একটা ডক্টর কেন্টের একটা মন্তব্য সম্বন্ধে যে তার অমুকটা চরমপন্থী মতবাদ, কিন্তু আমরা কি তা আজকে সত্য দেখি না? তার সেই চরমপন্থী মতবাদই তো সত্য হচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কথা বলেছিলাম, যাই হোক। এবং আমরা কেন এটাকে আমাদের সামর্থ্য এবং দক্ষতার পরীক্ষা হিসেবে প্রস্তাব করতে পারি না, প্রস্তাব করব না, এবং সচেতন ভাবে স্বীকার করব না যে আমাদের সমস্ত অ্যাকিউট রোগকে অ্যাভয়েড করতে হবে, তার গতিকে অবশ্যই রুদ্ধ করতে হবে। অন্যথায় সিজ টু কল আওয়ারসেলফ হোমিওপ্যাথিশিয়ান, অন্যথায় আমাদের নিজেদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসক বলে দাবি করা বন্ধ করতে হবে। অর্থাৎ অ্যাকিউট ট্রিটমেন্ট যদি আপনি 100 না করতে পারেন, অর্থাৎ সমস্ত অ্যাকিউট ডিজিজ যদি আপনি রুদ্ধ করতে না পারেন, থামাতে না পারেন, ইভেন ইনক্লুডেড টাইফয়েড, তবে তিনি বলছেন নিজেকে হোমিওপ্যাথিক চিকিৎসক বলা বন্ধ করতে হবে। ডক্টর কেন্টের মতামত, আমার নাই কিন্তু। There can be no better test for our work and for our position than to announce to the world that we do this. If we do it and let all others compare their work and stand or fall by the test of clinical experiences. তিনি বলছেন এর চাইতে আমাদের ভূমিকা, আমাদের স্ট্যাটাস, পজিশন, অবস্থান এবং আমাদের কাজকে পরীক্ষা করার আর ভালো কোনো উপায় নেই। পৃথিবীর সামনে ঘোষণা করার, আমাদের কাজকে, আমাদের অ্যাবিলিটিকে, আমাদের পজিশনকে পৃথিবীর সামনে ঘোষণা করার এর চাইতে ভালো কোনো উত্তম কোনো উপায় নেই। and that we do this if we do it. এই কাজটি করার চাইতে পৃথিবীর সামনে আমাদের সামর্থ্য এবং অবস্থানকে ঘোষণা করার ভালো কোনো উপায় নেই, উত্তম কোনো উপায় নেই। কিসের মাধ্যমে? শুধু আমাদের এই সফলতার মাধ্যমে, মানুষকে আরোগ্য করে দেখিয়ে। কোভিড-19 আমরা আরোগ্য করি, এই যে দেখো আমরা ট্রিটমেন্ট ওষুধ দিলে পরে কোভিড-19 আরোগ্য হয়ে যায়। আমি করেছি, আমি ভিডিও আমার ইন্টারভিউ নিয়ে প্রকাশ করেছি। আমাদের প্রত্যেকেরই তাই করা উচিত ছিল, প্রমাণ সহ করা, এটাই আমাদের একমাত্র সম্ভব ছিল। যাই হোক, আমাদের তো ক্লিনিক্যাল ট্রায়াল করার সুযোগ দিল না, তাহলে উচিত ছিল না দেখিয়ে দেওয়া প্রমাণ সহ। কিন্তু আমাদের কয়জন চিকিৎসক সেগুলো প্রকাশ করেন, যারা চিকিৎসা করছেন কিংবা সেই প্রমাণগুলোকে সংরক্ষণ করেন না। কাজে আমরা হোমিওপ্যাথরা অক্ষম, পঙ্গু, সামর্থ্যহীন, পশ্চাৎপদ, গোড়া, সেকেলে, এগুলোই বলতে থাকবে, আমরাও সহ্য করতে থাকবো মাথা বুঝে মুখ বুঝে। তো যাই হচ্ছে, তিনি বলছেন, ডক্টর কেন বলছেন, যদি আমরা এটা করি এবং অন্যদের সাথে আমাদের কাজের তুলনা করি, এই যে দেখুন ডক্টর কেন্টের পরিকল্পনা ছিল ওই সময় এটা। এক হিসাবে ডক্টর কেন্ট এখন থাকলে এই কথাটি বলতেন যে কোভিড-19 এর চিকিৎসক হোমিওপ্যাথরা করবে চিকিৎসা, প্রমাণ সংগ্রহ করবে, অন্যদের কাজের সাথে তুলনা করবে যে আমরা কতজন রোগীকে ভালো করতে পেরেছি, তোমরা কতজন পেরেছো। এটা করার কথা। এটা করলে কি হবে তিনি বলছেন, ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, এবং এই চিকিৎসা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, চিকিৎসার অভিজ্ঞতার থেকে যদি আমাদের উত্থান হয় বা পতন হয়, সহজ কথা, এটা যেভাবে কথাটি এগিয়েছে তাতে মনে হচ্ছে ডক্টর কেন বলেছেন যে তাতে চাক্ষুষ প্রমাণ হবে। লেট দ্য নিয়ার হোমিওপ্যাথ, the highly scientific laboratory doctor, the Christian scientist, the eclectic, the osteopath, or whatever he may be, come in and show what he could do to avoid acute disease.
মাঝে মাঝে ডাক্তার কেন্টের কোনো শব্দ কোনো বিষয় আমাকে বিস্মিত করে। ডাক্তার কেন্ট একটা শব্দ ব্যবহার করেছেন নিয়ার হোমিওপ্যাথ, মানে হোমিওপ্যাথ হয়নি। দুটো অর্থ হতে পারে, নিকটস্থ হোমিওপ্যাথ, হাতের কাছে যে হোমিওপ্যাথ গুলো রয়েছেন কিন্তু যারা প্রকৃত রূপে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন না। বর্তমান সময়ে আমরা অনেকেই এরকম দেখি, বিশেষ করে স্থানীয়। আমি এমনও বলেছি, আপনারা কেস লিখে ট্রিটমেন্ট করেন না কেন, একটা নির্দিষ্ট জায়গার ট্রিটমেন্ট। না না, গ্রামে এগুলো রোগীরা এভাবে ওষুধ নেবে না। এবার তারা ওষুধ বিক্রি করবে, ফার্মাসিস্ট হবে, তারা হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক নিয়মে করবে না। এরাও এক ধরনের নিকটস্থ হোমিওপ্যাথ বলা যেতে পারে। তবে এখানে মনে হয় যে অর্থটি ডক্টর কেন্ট যে অর্থে নিয়ার হোমিওপ্যাথ ব্যবহার করেছেন, যে তারা প্রায় হোমিওপ্যাথ হয়ে ওঠেননি, এটা কিন্তু অনেকটা তিরস্কার করে বলেছেন। আসলে হোমিওপ্যাথ হলে আপনাকে হোমিওপ্যাথি হতে হবে, নিয়ার হোমিওপ্যাথ বলে হোমিওপ্যাথিতে আসলে কিছু নেই। আপনি যদি মূলনীতিতে গিয়ে পৌঁছতে না পারেন তবে আপনি হোমিওপ্যাথ হলেন না। তিনি এখানে সেটাই বলছেন, লেট দ্য নিয়ার হোমিওপ্যাথ দ্য হাইলি সাইন্টিফিক ল্যাবরেটরি ডক্টর। ল্যাবরেটরি ডক্টর কাকে বলেছেন? যারা ওই ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করেন, তার উপর ভিত্তি করে যারা প্রেসক্রিপশন করেন, তার উপর ভিত্তি করে যারা চিকিৎসা করেন, তাদেরকে বলেছেন ল্যাবরেটরি ডক্টর। হাইলি সাইন্টিফিক, উচ্চ মাত্রার বিজ্ঞান সুলভ ল্যাবরেটরি চিকিৎসক। এগুলো সবই হচ্ছে বিদ্রুপ, ডক্টর কেন্টের বিদ্রুপ বেসিক্যালি, আমি বলে দিচ্ছি। দেন দ্য খ্রিস্টান সায়েন্টিস্ট হচ্ছে একটা সেক্ট যারা প্রার্থনার মাধ্যমে মানুষকে সুস্থ করার একটা মতবাদ প্রদান করেছিলেন। দ্য একলেকটিক হচ্ছে ডক্টর কেন্ট প্রথম জীবনে একলেকটিক ছিলেন। অনেকেই অ্যালোপ্যাথ বলেন, বেসিক্যালি অ্যালোপ্যাথের মধ্যে অনেকগুলো শাখাই রয়েছে। তৎকালীন সময়ে একটা একলেকটিক নামের একটি শাখা ছিল এবং তাদের কাজ হলো তারা ইউনানি হোক, আয়ুর্বেদী হোক, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আর সবচাইতে ভালোটা তারা বেছে নিত, মানে কোনটাতে তাড়াতাড়ি কাজ করলো এরকম প্রমাণ কোনটিতে আছে সেটা ব্যবহার করতে। এটাকে বলে একলেকটিক। হোমিওপ্যাথের মধ্যে যারা কম্বিনেশন ওষুধ ব্যবহার করেন তারা আসলে হোমিওপ্যাথ নন, তারা আসলে একলেকটিক। যারা মানে মাদার টিংচার ব্যবহার করছেন, একবারে 10-12টা ওষুধ দিয়ে দিচ্ছেন, প্যাটেন্ট ব্যবহার করছেন, মলম ব্যবহার করছেন, তারা আসলে কিন্তু হোমিওপ্যাথ নয়, তারা কিন্তু আসলে একলেকটিক। ডক্টর কেন্ট তাদেরকে এই নামকরণ করেছেন, যদিও আমাদের মধ্যে অনেকে এটা জানেন না বা প্রচলন হয়নি। অস্টিওপ্যাথ, হাড়ের ডাক্তার আর কি, অর হোয়াট এভার হি মে বি, অথবা যাই হোক, কাম ইন এন্ড শো হোয়াট হি ক্যান ডু টু অ্যাভয়েড অ্যাকিউট ডিজিজ। তাদের আসতে দিন এবং দেখান যে তারা অ্যাকিউট ডিজিজকে আরোগ্য করার ক্ষেত্রে কি করতে পারে। সহজ কথা, তিনি চ্যালেঞ্জ করছেন, ডক্টর কেন্ট এখানে চ্যালেঞ্জ করছেন এই নিয়ার হোমিওপ্যাথ, হাইলি সাইন্টিফিক ল্যাবরেটরি ডক্টর, খ্রিস্টান সায়েন্টিস্ট, একলেকটিক, অস্টিওপ্যাথ, এদের আসতে দিন, যেই হোক না কেন আসতে দিন। হোমিওপ্যাথির সামনে তারা কি করতে পারে দেখা যাবে, যে এই অ্যাকিউট ডিজিজকে রুদ্ধ করার ব্যাপারে, থামানোর ব্যাপারে হোমিওপ্যাথির সামনে কতটা করতে পারে। এভাবে চ্যালেঞ্জ করেছেন সেই সময়। আমাদের সময় তো এই চ্যালেঞ্জ করার লোকই নেই। কোভিড-19 এর ব্যাপারে এই চ্যালেঞ্জটা আমাদের হোমিওপ্যাথদের মধ্যে কয়জন করতে পেরেছে? চ্যালেঞ্জ করতে পারেনি। উই মাস্ট স্ট্যান্ড বাই টেস্ট, আমাদের পরীক্ষায় টিকে থাকতে হবে। অল আওয়ার হোমিওপ্যাথিশিয়ানস নো হাউ টু ডু দিস ওয়ার্ক অ্যান্ড মেক গুড। আমাদের সমস্ত হোমিওপ্যাথিক চিকিৎসক এটা কিভাবে করতে হবে এবং কিভাবে ভালোভাবে করা যাবে, পরিস্থিতিকে উন্নত করা যাবে সেটা তারা জানেন। হানিম্যান সেজ ইন হিজ অর্গান অফ হিলিং প্যারাগ্রাফ 149, হানিম্যান তার অর্গান অফ হিলিং মানে অর্গান অফ মেডিসিন, এটাই এক একজন কয়েকটি নামে ব্যবহার করেন, অনুবাদ করেন কয়েকভাবে। দা অর্গান অফ হোমিওপ্যাথিক আর্ট এটাও ব্যবহার করেন অনেকে, অর্গান অফ হিলিং আর্ট এটাও ব্যবহার করেন, অর্গান অফ হিলিং এটাও ব্যবহার করেন, অর্গান অফ মেডিসিন নামে আমরা যাকে চিনি। সেটা 149 প্যারাগ্রাফে তিনি বলছেন, ইফ উই প্রফেস টু ফলো হানিম্যান, আমরা যদি হানিম্যানের অনুসারী বলে দাবি করি, let us display to men what we to do, entitled ourselves to the name and to the Francis pretenders. Let us display to men what we do to entitle ourselves to the name. আমরা যদি হানিম্যানের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, তবে এই উপাধি পাওয়ার ক্ষেত্রে, নিজেদের এই উপাধির ক্ষেত্রে
উপাধির ক্ষেত্রে আমরা কতটুকু যোগ্য তা মানুষকে প্রদর্শন করতে দিন। এই উপাধির ক্ষেত্রে কতটুকু যোগ্য এবং ভণ্ডদের থেকে আমরা কিভাবে পৃথক তা মানুষকে প্রদর্শন করুন। ডক্টর হ্যানিম্যানের উদ্ধৃতি দিয়ে ডক্টর কেন্ট বলছেন এই কথাটি, যে যদি আপনি যদি হ্যানিম্যানের অনুসারী বলেই দাবি করেন, তাহলে এই উপাধির যোগ্যতা আপনার কোথায় এবং ভণ্ডদের থেকে আপনি কিভাবে পৃথক তা প্রদর্শন করুন। কিভাবে করব আমরা, সেটাই বললেন একটু আগে ডক্টর কেন্ট, মানুষকে সারিয়ে আরোগ্য করে। প্রিটেন্ডার্স উইল অ্যাট ওয়ান্স কাম টু দ্য ফ্রন্ট, এই ছদ্মবেশী ভণ্ডগুলো তক্ষুনি দৌড়ে আসবে সামনে, and reveal themselves by denouncing us and affirming that it cannot be done, এবং তখনই তারা দৌড়ে আসবে এবং নিজেদেরকে প্রকাশ করবে কি করে, আমাদের সমালোচনা করে। যারা প্রপার ওয়েতে চিকিৎসা করতে চাইবেন তাদের সমালোচনা করে তারা নিজেদেরকে প্রকাশ করবে এবং তারা নিশ্চিত করে বলবে এটা করা যাবে, এটা করা সম্ভব হবে না, এটা করা সম্ভব হবে না। মানে আপনি টাইফয়েড সারাতে যাবেন, কোভিড-19 সারাতে যাবেন, তখন তারা দৌড়ে আসবে, আরে না না থামো থামো থামো, এই করোনা ওই করোনা এই সেই ভুল হয়েছে, এটা করা যাবে না, তোমরা কোভিড-19 হবে না। হোমিওপ্যাথদের মধ্যে যারা এই কথাগুলো বলবেন তারা জেনে রাখবেন, তাদেরকে ডাক্তার কেন্ট বলছেন প্রিটেন্ডার, ছদ্মবেশী। they thereby only declared that they cannot do it, আসলে তারা কি করছে, তারা এর মাধ্যমে ঘোষণা করছে যে তারা এটা করতে পারবে না, and hereby convict themselves of being only fraudulent or pretended followers of Hahnemann, এবং এর মাধ্যমে তারা ঘোষিত হয়ে যায়, তাদের নিজেদেরকে ঘোষিত করছে কি হিসাবে, প্রতারণাকারী, ফ্রডুলেন্ট এবং হানিম্যানের ছদ্মবেশী অনুসারী হিসেবে নিজেদেরকে ঘোষণা করছে। ডাক্তার কেন্টের কথা অত্যন্ত সুস্পষ্ট কথা, মাঝে মাঝে আমি বিস্মিত হয়ে যাই যে কতটুকু বুকে বল নিয়ে তিনি কথাগুলো সেই সময়টিতে দাঁড়িয়ে বলেছিলেন। ইভেন ইফ দে অ্যাফার্ম দ্যাট, যদি তারা এটা নিশ্চিত করে যে দে আর অনলি মডার্ন হোমিওপ্যাথ, তারা শুধুমাত্র আধুনিক হোমিওপ্যাথ, দে মাস্ট ডিসক্লেইম অন দ্য ওয়ার্ক দে ডু প্রিটেনশন, তারা যে কাজটি করছে ছদ্মবেশ ভণ্ডামি, তার থেকে তাকে সেই কাজটি করাকে প্রত্যাখ্যান করতে হবে, অস্বীকার করতে হবে, যেটা আমি করবো না। The proof of the pudding is in the eating and not on the plausibility of the scientific method or of it. এটা আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অনেকটা এই প্রবাদ বাক্যেরই একটি ইংলিশ রূপের মতো। এখানে তিনি বলছেন যে একটা পুডিং এর প্রমাণ হচ্ছে আপনি পাবেন হচ্ছে খাওয়ার সময়, স্বাদ কি, গন্ধ কি, এভাবে যে এই সাইন্টিফিক তাদের সেই বৈজ্ঞানিক পদ্ধতি, সেই বৈজ্ঞানিক পদ্ধতির সম্ভাব্যতা বা তার অজুহাত বা যুক্তি তার ভিত্তিতে নয়, যে পুডিং এর বৈজ্ঞানিক ভিত্তি কি, এর কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে সেই গবেষণা দিয়ে নয়, খেয়ে আপনি টের পাবেন। বইয়ের মধ্যে পুডিং সম্বন্ধে তত্ত্ব কথা বহু লেখা থাকতে পারে, কিন্তু আপনি যখন খাবেন তখন আপনি টের পাবেন না এটা পুডিং, তার সব চূড়ান্ত রকমের বিচার হবে। এটা কেন বললেন, এটা বললেন কারণ হচ্ছে মানুষ যদি আরোগ্য না হয়, হোমিওপ্যাথি নিয়ে আপনি যতই তত্ত্ব কথা বলুন আর যত বড় বড় কিতাবি লিখুন, কোনো লাভ নেই। আর যদি মানুষ আরোগ্য হয়, পুডিং যদি খেতে মজা লাগে, খেয়ে যদি মনে হয় পুডিং, তাহলে ব্যাপারটিকে একটা অন্ধ লোক যে চোখে দেখে না, সেও খেয়ে বলবে এটা তো পুডিং। যে প্রথমে অবিশ্বাস করেছে না না এটা পুডিং নয়, পুডিং অন্যরকম হয় আমি জানি, এবার মুখে দিয়ে বলবে না আসলে তো পুডিং, সেরকমই তো লাগছে, অন্তত পক্ষে এই কথাটি বলতে হবে। ডক্টর কেন্ট এ কারণে এই কথাটি উল্লেখ করলেন। হোমিওপ্যাথিশিয়ানস অ্যাবাউট অল অ্যাকিউট ডিজিজেস, হোয়াট ডু আদার্স অ্যাকমপ্লাইশ, হোমিওপ্যাথিক চিকিৎসক সমস্ত অ্যাকিউট ডিজিজকে, তার ডিজিজের অগ্রগতিকে রুদ্ধ করে, অন্য সবাই কি করতে পারে তুলনা, we are better than they are. It only remains for us to educate the people so they will know what to expect and what can be done or who can do it. এটা আমাদের দায়িত্ব, এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব, মানুষজনকে প্রশিক্ষিত করা শুধুমাত্র আমাদের দায়িত্ব, এটা আমি সবসময় বলি, যে কারণে আমাদের মিথ ও প্রশ্নোত্তর নামের একটি সেকশনও তৈরি করেছি আমি। মিথ ও প্রশ্নোত্তর সেকশনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রশিক্ষিত করা, আমাদের ভুল শিক্ষা, ভুল জ্ঞানগুলোকে, আমাদের সম্বন্ধে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলোকে দূর করা,
আমি আমার ক্লিনিকে, আমার চেম্বারে আমি আমার রোগীদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে যথেষ্ট ধারণা দেই এবং সবসময় আমি বলি রোগীদেরকে প্রশিক্ষিত করুন। আমি আমার ক্লিনিকে প্রথমে একটা চিকিৎসা নির্দেশিকা গাইড তৈরি করেছিলাম রোগীদের জন্য, সেটা এখনো আছে, প্রত্যেক রোগীকে আমি দিই। সেখানে রোগীদেরকে যা জানতে হবে সে লেখা থাকে। এই কাজটি আমার আগে আর একজন করেছিলেন, ডক্টর কেন্ট, 150 বছর আগে ঠিক এই কাজটি করেছিলেন, রোগীদের জন্য লিখেছিলেন বই। আমিও করেছি, আমার রোগীদের জন্য দিয়েছি। যাই হোক, এর মাধ্যমে প্রশিক্ষিত করার কথা ডক্টর কেন্ট বলছেন ওই সময়টিতে, যে আমাদের রোগীদেরকে প্রশিক্ষিত করাটি আমাদের শুধুমাত্র আমাদের জন্য অবশিষ্ট রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে, যাতে কি প্রত্যাশা করা যেতে পারে তা তারা জানতে পারে। যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়েছি, আমি কি প্রত্যাশা করতে পারি, এট হোয়াট ক্যান বি ডান, এবং কি করা যেতে পারে এবং কে করতে পারে। আপনি প্রশিক্ষিত করলে তারা এটা বুঝতে পারবে, জানতে পারবে। বাট কিন্তু ফার্স্ট দ্য এডুকেশন মাস্ট বি বিগিন উইথ দ্য হোমিওপ্যাথিশিয়ান, ফিজিশিয়ান। কিন্তু এই প্রথম শিক্ষাটি অবশ্যই চিকিৎসকদের দিয়ে শুরু হতে হবে। আপনি যদি না জানেন, আপনি যদি বলতে পারেন না পারেন, রোগীকে চ্যালেঞ্জ দিয়ে যে কোভিড-19 এর চিকিৎসা নেই অ্যালোপ্যাথিতে, একদমই নেই, চিকিৎসা নেই, ট্রিটমেন্ট নেই, হোমিওপ্যাথিতে রয়েছে, এইভাবে রয়েছে, এই কারণে রয়েছে। যদি আপনি বলতে না পারেন, তাহলে রোগী কি 4 বছর 6 বছর মেডিকেলে পড়াশোনা করেছে? তারা বুঝবে কিভাবে, জানবে কিভাবে? কাজে তাদের সেই কে করতে পারে, কিভাবে, কি করা যেতে পারে, কি প্রত্যাশা করা যেতে পারে, এগুলো প্রশিক্ষিত করা আপনার দায়িত্ব, প্রত্যেকটি চিকিৎসকের দায়িত্ব। কেউ কেউ হয়তো বলবে, সামুয়েল সেজ উই ডু নট বিলিভ ইট, আমরা এটা বিশ্বাস করি না। হুইচ সিম্পলি মিনস, যা খুব সহজে একদম সিম্পলি সাধারণভাবেই যা বোঝায়, দ্যাট দে হ্যাভ নট সিন সাচ রেজাল্টস। এই যে ডক্টর কেন্ট বললেন যে সমস্ত অ্যাকিউট ডিজিজ হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যাবোর্ট হবে, চিকিৎসকদের মধ্যে অনেকে বলতে পারেন, সাধারণ মানুষও বলতে পারেন। তিনি বলছেন যে অনেকে বলবেন যে আমরা এটা বিশ্বাস করি না। আর তাহলে বলছেন যে এটা সহজেই যা বোঝায় তা হচ্ছে তারা এই ধরনের রেজাল্ট দেখেনি। And this only signifies that they do not know how to apply the remedies homeopathically. এবং এটা বোঝায় যে তারা আসলে কিভাবে হোমিওপ্যাথিক পদ্ধতিতে ওষুধকে প্রয়োগ করতে হবে তা জানে না। Then let the education begin at home. কাজেই আগে ঘরে শিক্ষা শুরু হোক, মানে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে। That there are many professed Hahnemannians who are not doing this work in this way is no reason for our silence. দাবিকৃত অনেক হানিম্যানের অনুসারী এই পদ্ধতিতে কাজটি করছে না বলে আমাদের চুপ থাকার কোনো যৌক্তিকতা নেই। অনেকে করছে না, আপনিও বলবেন এখন না অনেকে তো ওইভাবে করছে না। ওই যে নিয়ার হোম, মানে আমাদের স্থানীয় হোমিওপ্যাথগণ বলেন না, গ্রামে কি আর এইভাবে কেউ করে নাকি? গ্রামে আমরা ওষুধ বিক্রি করি, আসে শুনি, ওষুধ দিয়ে তাদের কেস টেস্ট লিখতে গেলে অনেক সময় নিবে, তারা করছে না বলে কি আপনি করবেন না? এটাই বলছেন ডক্টর কেন। ইট ইজ এনাফ টু নো দ্যাট হানিম্যান ডিড ইট, এটা জানাই যথেষ্ট যে হানিম্যান এটা করেছিলেন। দ্যাট ম্যানি আদার্স আর ডুইং ইট, অন্য অনেকে এটা করছেন। দ্যাট উই শুড অল ডু ইট, এবং আমাদের সকলেরই এটা করা উচিত। কোনটি? প্রপার নিয়মে চিকিৎসা, যে নিয়মে চিকিৎসা করলে সমস্ত অ্যাকিউট অ্যাবর্ট হবে, থামতে বাধ্য। ইফ উই ক্যান নট ডু ইট, লেটস আস গিভ আপ আওয়ার প্রিটেনশনস। যদি আমরা তা করতে না পারি, তবে ভণ্ডামি বাদ দিন, ভণ্ডামি ত্যাগ করুন। এই আর্টিকেলটি এই পর্যন্ত। আমি আপনাদের কমেন্টস গুলো একটু দেখবো। অত্যন্ত গরম কথাবার্তা ডক্টর কেন্টের। পরের আর্টিকেলটি হচ্ছে অ্যাডপশন অফ হোমিওপ্যাথি। খুব দ্রুত আমি এটা পড়ার চেষ্টা করব, কারণ আর্টিকেলটি আসলে ছোট, 1.5 পৃষ্ঠাও আসলে হয় না। 1.5 পৃষ্ঠা বলবো, এটা আমি আপনাদের কমেন্টস গুলো দেখার পর দেন সময় থাকলে আমি বা আপনারা উপস্থিত থাকলে আমি হয়তো ওটাও একটু পড়বো। অল্প একটু পড়া তো, আমি চেষ্টা করবো 2টো অধ্যায় আজকে শেষ করার জন্য। তার আগে আমি আপনাদের কমেন্টস গুলো একটু দেখে নিই। মন্তব্যের মাধ্যমে যা হয়, আমি এতক্ষণ যা পড়েছি তার অনেক কিছু পরিষ্কার হয়। অনেকের প্রশ্ন থাকতে পারে, কোন একটা অংশ আর একটু ভালো মতো বুঝতে হতে পারে। তো আমি যেভাবে দেখছি, এইমস ইন্টারন্যাশনাল হোমিও হল বলছেন নাইস, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে দেখতে পাচ্ছি আমাদের সাথে। তিনি বলছেন বিউটিফুল, অত্যন্ত চমৎকার একটা কার্টুন সহ তিনি উপস্থিত হয়েছেন। ধন্যবাদ স্যার, আপনার উপস্থিতি অবশ্যই ইন্সপিরেশনাল, অনেক বেশি ইন্সপিরেশনাল, এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সালমা আক্তার মিলিও শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ম্যাডাম তো সবসময় আমাদের সাথেই আছেন। মোহাম্মদ মুশারফ খান লিখছেন অভিনন্দন। মুশারফ খান সাহেবকে আমারও অভিনন্দন রইল আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ। রইসুদ্দিন মোল্লা বলছেন সুন্দর আলোচনা কলকাতা থেকে। ধন্যবাদ রইসুদ্দিন মোল্লা সাহেব, এত দূর থেকে, সুদূর কলকাতা থেকে আপনি আমাদের সাথে অবশ্যই আমাদের জন্য ইন্সপাইরেশনাল, সাথে থাকবেন সবসময় এই প্রত্যাশা এবং সেই সাথে ধন্যবাদ। মোসাম্মদ জাফরিন সুলতানা বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সাথে থাকার জন্য ধন্যবাদ জাফরিন সুলতানা। নিবেদিতা বৈরাগী বলছেন কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ নিবেদিতা বৈরাগী, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ আব্দুর রশিদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আব্দুর রশিদ সাহেব। আলী আজম বলছেন কংগ্রেচুলেশন, সিগনিফিকেন্ট ডিসকাশন, থ্যাংক ইউ আলী আজম সাহেব, আপনি আমাদের সাথে আছেন এবং আপনার ইন্সপাইরেশনাল কমেন্টসটির জন্য আন্তরিকভাবেই ধন্যবাদ। সঞ্জয় হালদার বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ধন্যবাদ সঞ্জয় হালদার আমাদের সাথে থাকার জন্য। আজাদ খান বলছেন ইটস টাইম টু গো অ্যাহেড টুগেদার, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি রাইট আজাদ খান, আপনাকে আসলে সত্য কথা, আমাদের এখন একদম ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সময় এবং সঠিক পন্থায়। ধন্যবাদ চমৎকার এই কমেন্টসটির জন্য আজাদ খান। সত্যেন রায় বলছেন থ্যাংক ইউ স্যার, কংগ্রেচুলেশন, আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। আপনারা না থাকলে তো আসলে এই পরিশ্রমের কোনো মানেই হতো না। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন হাউ টু অ্যাপ্লাই রেমেডিস হোমিওপ্যাথিক্যালি, না বলে যদি বলতেন হাউ টু অ্যাপ্লাই হোমিওপ্যাথিক রেমেডিস, অর্থটা একই থাকতো কিনা? মোটেও এক থাকতো না, একদম সাংঘাতিক ভাবে অন্যরকম অর্থ হয়ে যেত। আপনাকে একটু বুঝিয়ে বলি। স্বভাবত এটা আপনি জানেন, বুঝতে পেরেছেন, তবে আপনি খুব চমৎকার একটি পয়েন্টকে তুলে ধরেছেন, আলোচনা করার মতো পয়েন্ট। হাউ টু অ্যাপ্লাই দ্য রেমেডিস হোমিওপ্যাথিক্যালি এবং হাউ টু অ্যাপ্লাই হোমিওপ্যাথিস দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটা হচ্ছে হোমিওপ্যাথিক, কিভাবে ওষুধকে হোমিওপ্যাথিক্যালি প্রয়োগ করতে হবে। শুনুন, আমার একবার একজন রোগীকে ইঁদুরে কামড়ালো, ইঁদুরে, এবং তারপর তার সারা শরীরে কোরিয়া দেখা দিল, টুইচিং, বিভিন্ন মাসলে লাফাচ্ছে, খিচে ধরছে সারা শরীরে, কি কান্নাকাটি অবস্থা। 14 বছর বয়সের ছেলে ক্লিনিকে আমার চেম্বারে এসে ফ্লোরে, চেয়ারে বসতে পারছে না, ফ্লোরে বসতে হচ্ছে, কারণ শরীরে কোন পেশি কোন সময় কিভাবে বাঁকা সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না। এই ঘাড় বাঁকা হচ্ছে, এই হাত বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটি ইঁদুরে কামড়ানোর থেকে হয়েছিল না। ইঁদুরে কামড়ানোর পর তার ফ্যামিলি সতর্কতা স্বরূপ তাকে যে ইনজেকশনটি দিয়েছিল সেই ইনজেকশন থেকে হয়েছিল। এটা পরে আরেকবার প্রমাণিত হয়েছিল, কারণ আমি ওষুধ দেওয়ার পর কিছুটা কমে, কিন্তু পরের দিন আবার যখন বৃদ্ধি পেল, তার বাবা আসলে হোমিওপ্যাথির ভক্ত, সে আমি না থাকায়, মানে সে বাসায় না থাকায় তার গার্জেন আবার হসপিটালে নিয়ে যায়, আবার ইনজেকশন দেওয়া হয়, আবার তার ফুল ফ্লেজ সেই খিঁচুনি শুরু হয়, আবার তার বাবা ফিরে এসে আবার ক্লিনিকে আবার নিয়ে আসে। তো যখন আমি নিশ্চিত হলাম যেটা ওই ওষুধটির কারণে হচ্ছে, তখন আমি সেই অ্যালোপ্যাথিক ওষুধটি বাবাকে দিয়ে কিনে নিয়ে আসলাম, ইনজেকশনটি কিনে নিয়ে আসলাম এবং তাকে পোটেনটাইজড করলাম, সেই ওষুধটি 30 পোটেন্সিতে প্রয়োগ করলাম এবং রোগী দ্রুততম সময়ে আরোগ্য হয়ে গেল। এখন কথা হচ্ছে আমি কি ওষুধ দিয়েছিলাম? একটা অ্যালোপ্যাথিক ওষুধ, কিন্তু দিয়েছিলাম কিভাবে? হোমিওপ্যাথিক্যালি। যদিও এটা প্রপার হোমিওপ্যাথিক্যালি নয়, এটা টটোপ্যাথিক্যালি বলতে হয়, তবে ইমার্জেন্সি ক্ষেত্রে আমি এই টটোপ্যাথিক জাতের হোমিওপ্যাথিক বা আইসোপ্যাথিও বলে অনেকে, এভাবে প্রয়োগ করলাম। হোমিওপ্যাথিক্যালি বলতে পারেন আমার ছেলে যখন ভিক্সল না কি বলে সেটা দিয়ে বাথরুমে দেওয়ার সময় তার গলায় একটু ওটার ভাব বাষ্প যায় এবং তারপর থেকে লাগাতার কাশতে থাকে। তাকে আমি দিয়েছিলাম ইগনেশিয়া, তার লক্ষণের সাপেক্ষে। লক্ষণ বলতে কাশি, কাশলে খালি কাশি বৃদ্ধি পাচ্ছিল এবং সেই সাথে যে উপাদানটি আছে ভিক্সলের মধ্যে তার অ্যান্টিডোট হিসেবে কাজ করে। তো এই দুটো মিলিয়ে আমি লক্ষণ এবং অ্যান্টিডোটের সম্পর্ক দুটো মিলিয়ে ইগনেশিয়া প্রেসক্রিপশন করি।
ভালো হয়ে যায়, দ্রুত গতিতে ভালো হয়ে যায়। এখন কথা হচ্ছে সবার বেলা ইংলিশিয়াতে হবে ব্যাপারটি তাও নয়, ওর বেলায় হয়েছে। এটা ছিল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন। এই দুটো প্রেসক্রিপশন আমি কেন উল্লেখ করলাম, কারণ এটা হচ্ছে এই দুটোই আসলে বেসিক্যালি হোমিওপ্যাথিক্যালি প্রেসক্রিপশন। একটা হোমিওপ্যাথিক ওষুধ, একটা অ্যালোপ্যাথিক ওষুধ, কিন্তু দুটোই হোমিওপ্যাথিক্যালি প্রেসক্রিপশন করা হয়েছে। এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই দ্য রেমেডিস হোমিওপ্যাথিক্যালি, আরেকটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই হোমিওপ্যাথিক রেমেডিস, হোমিওপ্যাথিক ওষুধকে কিভাবে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে এই হোমিওপ্যাথিক ওষুধকে আপনি অ্যালোপ্যাথিক্যালি প্রয়োগ করতে পারেন, বিসদৃশ্য লক্ষণের সাদৃশ্যতার ভিত্তিতে প্রয়োগ করলেন না, তাহলে কি হবে? সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ডিজিটালিজ ওষুধটা ব্যবহার করে অ্যালোপ্যাথরা যেখানে ট্যাকিকার্ডিয়া থাকে, অর্থাৎ পালস খুব দ্রুত গতিতে চলতে থাকে, সেখানে ব্যবহার করে। সেই সংক্রান্ত হৃদযন্ত্রের রোগে, হার্ট ডিজিজে, কার্ডিওভাস্কুলার ডিজিজে অ্যালোপ্যাথরা ব্যবহার করতেন, বহু আগে থেকেও করতেন। ডাক্তার হানিম্যান তাকে প্রুভিং করলেন এবং তার প্রুভিং এ দেখা গেল যে ব্র্যাডিকার্ডিয়া তৈরি হচ্ছে। এবার ব্র্যাডিকার্ডিয়া রোগীতে আমরা ডিজিটালিজ দিচ্ছি, তার পালস রেইজ করছে। কিন্তু আপনি যদি স্থূল মাত্রায় সেই ডিজিটালিসই কোন একটা হার্টের রোগীর, ট্যাকিকার্ডিয়া রোগীকে স্থূল মাত্রায় দেন, মাদার টিংচার মাত্রায় দেন, হোমিওপ্যাথিক্যালি কাজ না করে সে অ্যালোপ্যাথিক্যালি কাজ করতে পারে, কিন্তু আপনার দৃষ্টিতে আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিলেন। কাজেই হাউ টু অ্যাপ্লাই হোমিওপ্যাথিক রেমেডিস এটা একটি ভিন্ন বিষয়। আপনি সেই হোমিওপ্যাথিক রেমেডিসকে হোমিওপ্যাথিক্যালি প্রয়োগ করলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আপনি সেটাকে অ্যালোপ্যাথিক্যালি প্রয়োগ করতে পারেন, একলেকটিক পদ্ধতিতেও প্রয়োগ করতে পারেন, কিন্তু হোমিওপ্যাথিক্যালিও প্রয়োগ করতে পারেন। এটাই হচ্ছে হাউ টু অ্যাপ্লাই দ্য রেমেডিস হোমিওপ্যাথিক্যালি। অর্থাৎ সহজ বাংলা হচ্ছে কিভাবে ওষুধকে হোমিওপ্যাথিক পদ্ধতিতে, হোমিওপ্যাথির মূলনীতি অনুসারে প্রয়োগ করতে হবে। আর পরেরটার বাংলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই হোমিওপ্যাথিক রেমেডিস, কিভাবে হোমিওপ্যাথিক ওষুধকে প্রয়োগ করতে হবে। তো হোমিওপ্যাথিক্যালি প্রয়োগ করা শিখে নিন, দ্যাটস ওকে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। মোহাম্মদ সাইফুর রহমান, অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন একটা কোশ্চেন আপনি করেছেন এবং এর মাধ্যমে অনেক, এই বিষয়টি অনেকের কাছে কিন্তু স্বচ্ছ হতে পারে। গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমি বলবো, এবং আমাদের এগুলো বুঝে নেওয়া দরকার, এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য গুলো, তাহলে আমরা হোমিওপ্যাথি রিলেশনটা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সাইফুর রহমান। রনি সাহেব বলছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রনি সাহেব। রনি স্পেশাল, অবশ্যই আপনি স্পেশাল। এইচ হোমোম্যান, আপনি যে প্রশ্নটি করেছেন তা হচ্ছে নেশা ছাড়ানোর কোন চিকিৎসা কি হোমিওপ্যাথিতে আছে? আমি একজন নেশাখোর। দ্যাটস ওকে, আপনি নেশাখোর, হোমিওপ্যাথি আপনাকে অত্যন্ত চমৎকার ভাবে সহযোগিতা করতে পারে, অত্যন্ত চমৎকার ভাবে, কিন্তু আপনার মধ্যেও একটু সংযম শক্তি লাগবে, একটু চেষ্টা আপনাকেও করতে হবে। আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন আর পরের দিন থেকে আর নেশার জিনিসের কাছে যেতে ইচ্ছা করবে, ব্যাপারটি এরকম নয়। কারণ ইচ্ছা কোনো ওষুধ নির্ভর নয়, ইচ্ছা আপনার স্বাধীন, ব্যক্তি স্বাধীন নির্ভর। আপনার হয়তো শরীরে প্রয়োজন নেই, তারপরেও আপনি বন্ধু বান্ধবের সাথে বসে ইচ্ছা করতে পারেন, পারেন না? অভ্যাস, একটা রেগুলার টাইম এটা করতাম, সেই জিনিসটি অভ্যাস হতে পারে। যে জিনিসে মানুষের অ্যাডিকশন হয় না, যেমন বলা হয় যে সিগারেটে মানুষের অ্যাডিকশন হয় না, বৈজ্ঞানিক ভাবে বলা হয় এটা অভ্যাসের কারণে মানুষ গ্রহণ করে। তো কাজেই আপনাকে হোমিওপ্যাথি নিঃসন্দেহে বহুভাবে সহযোগিতা করতে পারে, আসক্তি কমাতে পারে, আপনার সেই আপনার যে আপনার নেশা করার পেছনে অবশ্যই কোনো সাইকোলজিক্যাল কারণ থাকে, আপনার অতীত থেকে হোক, বর্তমান থেকে হোক। নেশা করার মানেই হচ্ছে বর্তমান থেকে পলায়নের চেষ্টা। তো সেই সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, কনফিউশন গুলোকে দূর করতে পারে, আপনাকে আরো সংযমী মানুষে পরিণত করতে পারে, আসক্তি কমাতে পারে বললাম, সমস্ত রকমের ব্যাড ইফেক্ট দূর করে দিতে পারে। কিন্তু যদি মিনিমাম চেষ্টাটি আপনার না থাকে, তাহলে শুধু ওষুধ খাবেন আর আপনার ইচ্ছা করবে না, ব্যাপারটি এরকম হবে না। আশা করি পরিষ্কার হয়েছে আপনার কাছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের প্রতি আস্থা রেখে স্বচ্ছভাবে প্রশ্নটি করার জন্য। মোহাম্মদ সাইফুর রহমান সাহেব বলছেন তিনি কেন এই শাখাগুলোকে প্রাইমারি বললেন, তাহলে সেকেন্ডারি হায়ার বিষয়গুলো কি? আচ্ছা, এটাও একটা চমৎকার প্রশ্ন। দেখবেন আমি আমার শিক্ষা সংকট বইটিতে মোস্ট প্রবাবলি লিখেছি
নিম্ন বর্গের, তখন কিন্তু আমি এই আর্টিকেলটি পড়িনি, এই আর্টিকেলটি তখনও আমি পড়িনি, আমি যখন ওই বইটি লিখেছি, না হলে অনেকগুলো কোটেশন দিয়ে দিতাম। এই বইয়ের কোটেশন দেওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে এখন। যেটা বলছিলাম, আমি লিখেছি নিম্ন বর্গের গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এগুলোকে বলেছি। তিনি অনেক সুন্দরভাবে অল্প কথা বলে দিয়েছেন, আমি তার মতো অতটা দক্ষ নই। ডক্টর কেন তো ডক্টর কেন, আমি একটু পেঁচিয়ে টেঁচিয়ে বলেছি আর কি। আমি আমার বইতে বলেছি নিম্ন বর্গের গুরুত্বপূর্ণ সাবজেক্ট এগুলোকে, অ্যানাটমি, ফিজিওলজি, কেমিস্ট্রি এগুলোকে। আর তিনি বলেছেন প্রাইমারি। প্রাইমারি এ কারণে যে এই জ্ঞানগুলো দিয়ে আপনার ভিত্তিগুলো তৈরি হয়, মেডিকেল জ্ঞানের ভিত্তি তৈরি হয়। হোমিওপ্যাথিক জ্ঞানকে তার সাথে যদি সম্পৃক্ত করেন, তবে তা হলো সেকেন্ডারি নয়, হায়ার হলো। ওই যে কথাটি তিনি শুরুতে বলেছেন, হায়ার ইউজ অফ, এটা প্রাইমারি, এটা সবারই প্রাইমারি। ইউনানি বলুন, অ্যালোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন, সবারই মানে একটা প্রাইমারি জ্ঞান। অর্থাৎ প্রাইমারি জ্ঞান মানে যে জ্ঞানটাকে আপনাকে থাকতেই হবে। দেখুন, আপনি একজন বাঙালি, আপনি যদি ইংরেজি শিখেন তবু তো আপনাকে বাংলাটা শিখতে হয়, তার মাধ্যমেই আপনি শিখেন বেসিক্যালি, যদি বাঙালি হন। আর যদি একদম জন্মের পরে আপনাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়, তাহলে তো আসলে আপনাকে বাঙালি কোনোদিনও বলা যায় না। আপনি শুরু থেকে মাতৃভাষায় আপনার তখন ইংলিশ, আপনি বাংলা বলতেও পারবেন না, লিখতেও পারবেন না। কিন্তু বাঙালি যদি হন, তাহলে বাংলা দিয়ে আপনাকে এগোতে হবে। তো এই বাংলাটা কি আমাদের, অবশ্যই এটা আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, বেসিক ল্যাঙ্গুয়েজও বলতে পারেন। এটা আমাদের শিক্ষিত অশিক্ষিত, জাত ধর্ম বর্ণ গোত্র সব নির্বিশেষে বাংলাটা আমাদের শিখতে হচ্ছে। ঠিক এইরকম এই অ্যানাটমি, ফিজিওলজি এগুলো হচ্ছে প্রাইমারি জ্ঞান, সাধারণ জ্ঞান। যদি আপনি হায়ারার্কি তৈরি করেন, তাহলে বলতে হবে নিম্ন বর্গের জ্ঞান, যেগুলো থাকতেই হবে বেসিক্যালি। এবার সেগুলোকে আপনি উচ্চতর ব্যবহার করবেন, হায়ার ইউজ অফ। কিভাবে করবেন? আপনি যদি কিছু চিনি আনেন, সেটা দিয়ে আপনি মিষ্টি বানাতে পারেন, মিষ্টিও বানাতে পারেন। মিষ্টি বানালে তার দামটি নিশ্চয়ই অনেক বেশি হবে, আর যদি চিনি দিয়ে মিশ্রি বানান, তাহলে নিশ্চয়ই তার দামটি কম হবে। ঠিক এইরকম আপনি তাকে কিসের সাথে মিশিয়ে ব্যবহার করছেন, এই প্রাইমারি জ্ঞানটুকুকে, এই ভিত্তিমূলক জ্ঞানটুকুকে কিসের সাথে মিশিয়ে ব্যবহার করছেন, তার উপর নির্ভর করে আসলে আপনি তার কেমন তর ব্যবহার। সাপোজ আমরা যখন মিষ্টি তৈরিতে, রসমালাই তৈরিতে চিনিটিকে ব্যবহার করছি, তার হায়ার ইউজ করছি। কিন্তু চিনিটিকে যখন আমরা মিশ্রি তৈরিতে ব্যবহার করছি, বাতাসা তৈরিতে ব্যবহার করছি, তখন আমরা তার নিম্ন মাত্রার ব্যবহারটি করছি, উন্নত ব্যবহারটি করছি না। উপমা দেওয়ার জন্য, বোঝানোর জন্য এই বিষয়টিকে উপমা দিয়ে তুলে ধরলাম। ঠিক এইরকম আমাদের সবাইকেই যা শিখতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ডায়াগনোসিস, এগুলোকে আমরা বলবো প্রাইমারি নলেজ। কিন্তু আমরা সেটাকে কতটুকু উচ্চতর রূপে ব্যবহার করব, সেটা নির্ভর করে আমাদের উপর, এবং হোমিওপ্যাথি তাকে সর্বোচ্চ রূপে ব্যবহার করতে পারে। কিন্তু উল্টো যা হয়েছে, আমাদের ধারণা এসেছে যে এটা আমাদের ব্যবহারই করার প্রয়োজন নেই, বা এটা আমাদের ব্যবহার হয় না। উল্টো ধারণা, যেখানে ডক্টর কেন তুলে ধরছেন যে আমরাই এগুলোর সবচাইতে ভালো ব্যবহারটি করতে পারি, সেখানে আমাদের একটা উল্টো কনসেপ্ট কিভাবে যেন আমাদের সমাজে, কমিউনিটিতে প্রচলিত হয়েছে, যেগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। আশা করি সাইফুর রহমান সাহেব, আপনার এই প্রশ্নটির, আপনার প্রশ্নগুলো চমৎকার, এবং আশা করি এই প্রশ্নটিও আপনার কাছে স্বচ্ছ হয়েছে। না হলে আমাকে জানান, আমি আবার ভুল করছি। খালেদা আফরোজ বলছেন, স্যার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয় বহির্ভূত প্রশ্ন করার জন্য, কিন্তু কমেন্টের উত্তর তো সব সময় সবখানে পাওয়া যায় না, এখানে সুযোগের জন্য সাহস পাই। মূল কথা বলি, আচিলের জন্য একই সঙ্গে নাইট্রিক অ্যাসিড 10 mg, ফসফরাস 10 mg এবং সাথে বাহ্যিক প্রয়োগের জন্য মলম কতটা হোমিও সম্মত? এটা হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। সহজ কথা শুনে নিন, এটা হোমিওপ্যাথিক কোনো ধরনের অ্যাপ্রোচ, কোনো ধরনের যেই করে থাকুন না কেন, আমার এটা দেখার বিষয় নয়। ডক্টর কেন অতটুকু সাহস করে কথা বলতে পারলে, এটুকু তো আমি বলতে পারবো সাহস করে, নাকি? এটা কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা নয়, মোটেও এটা হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। এটা কি চিকিৎসা তার ডিফাইন করার ক্ষমতাও কারণ নেই, কারণ সে শক্তিকৃত ওষুধ ব্যবহার করেছে। যদি এই ওষুধগুলোর সাথে রোগীর কোনো পার্শিয়াল সিমিলারিটি থাকে, আংশিক সাদৃশ্য থাকে, এবং পলিক্রেস্ট ওষুধগুলো সম্বন্ধে খুব সাবধান। পলিক্রেস্ট ওষুধে অলমোস্ট অল মানুষেরই কিছু আংশিক সাদৃশ্য থাকে, কারণ সেগুলো সমস্ত অর্গানের উপরে কাজ করতে পারে,
অসংখ্য লক্ষণের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, যেগুলোতে প্রুভিং সিমটমস আমরা পেয়েছি তার সাথেও বেশি লক্ষণ রয়েছে এই ওষুধগুলোর, যেগুলো এখনো প্রুভিং এ পাওয়া যায়নি। কাজেই এগুলো কিন্তু আপনার 12টা বাজানোর জন্য যথেষ্ট। বিশেষ করে দুটো ওষুধের কথা আমি বলি, মোস্ট সেন্সিটিভ ওষুধ আর্সেনিকাম অ্যালবাম এবং ফসফরাস। এগুলো আমি যখন স্টুডেন্ট তখন এই ফসফরাস সম্বন্ধে আমি আমার শিক্ষককে বলেছিলাম, স্যার ফসফরাসের কোনো ভুল রিপিটেশন হলে রোগীর অবস্থা অনেক বাজে হয়। আমার স্টুডেন্ট অবস্থায় যখন আমি পড়াশোনা করছি তখন আমার শিক্ষককে এই কথাটি বলেছিলাম এবং তিনি তার স্বীকৃতি দিয়েছিলেন, এবং আমি বলায় হয় আরেকটু সতর্ক থেকে গেছেন এরপরে রিপিটেশনের ব্যাপারে। যাই হোক, সেই ফসফরাসের সাথে নাইট্রিক অ্যাসিড, তারপর আবার মলম কেন, এটা আপনি কি ডিফাইন করবেন? এটা এটা কোন চিকিৎসা? এটা হোমিওপ্যাথি নয়, এবং পৃথিবীতে আদৌ কোন চিকিৎসা পদ্ধতি দিয়ে এটাকে ডিফাইন করতে পারবেন এটা কি কি ধরনের চিকিৎসা। ধন্যবাদ খালেদা আফরোজ। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন প্রেডিকেটেড অফ দ্য পেশেন্ট, রোগীর কোন অবস্থা, ইংরেজি টার্মটা বুঝে নিতে যাচ্ছে আর কি। দ্যাটস ওকে। প্রেডিকেটেড মানে বিধেয়, বিধেয় না, এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে তা হচ্ছে রোগীর সাথে সম্পর্কিত। আপনি যদি সিম্পলি বুঝতে চান যে এটা রোগীর সাথে সম্পর্কিত, সরাসরি বাংলাটি হচ্ছে রোগীকে উদ্দেশ্য করে দেওয়া, প্রেডিকেট করা, রোগীর সাথে বিধেয় করা। এনে আমাদের এই হোমিওপ্যাথিক শাস্ত্রগত পরিভাষায় যা হচ্ছে তা হচ্ছে রোগীর সাথে সম্পর্কিত এই লক্ষণটি, যা রোগীকে স্বতন্ত্র করে। আশা করি এটাও আপনার কাছে পরিষ্কার হয়েছে সাইফুর রহমান সাহেব। ধন্যবাদ আপনার এই পরিচ্ছন্নভাবে বুঝে নেওয়ার প্রচেষ্টাটির জন্য। ডক্টর জাকির বিএসএমএস বলছেন গো অ্যাহেড, থ্যাংক ইউ স্যার। আপনার ইন্সপাইরেশন অবশ্যই আমাদের হেল্প করবে, আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর আপনার ক্লাসও তো চমৎকার ভাবে অ্যাহেড হচ্ছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেখান থেকে উপকৃত হব। হোমিও ম্যান বলছেন ধন্যবাদ স্যার, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ। সাইফুর রহমান সাহেব আরেকটি কমেন্ট করছেন, দ্য কিউরিং অফ সিক পিপল পার্মানেন্টলি, জেন্টলি অ্যান্ড কুইকলি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য বেস্ট টেস্ট অফ দ্য হোমিওপ্যাথিক অফ এ হোমিওপ্যাথিশিয়ান। কিন্তু বর্তমানে এই কঠিন জটিল রোগের যুগে জেন্টলি কুইকলি আরোগ্য সম্ভব রাইটলি? খুব চমৎকার প্রশ্ন। হ্যাঁ, বর্তমান জটিল এবং কঠিন রোগের যুগে এই জেন্টলি কুইকলি সম্ভব কিনা, দেখুন একটা জটিল এবং কঠিন রোগ ক্রনিক রোগগুলো বেসিক্যালি হয়। সেখানে আপনি ক্রনিক রোগ যদি ন্যাচারাল স্টেটে থাকে, ন্যাচারাল স্টেট বলতে আপনি তাকে দূষিত করেননি অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে, স্টেরয়েড দিয়ে, মলম দিয়ে, এগুলো দিয়ে, কিংবা ভুল হোমিওপ্যাথিক ওই যে ফসফরাস নাইট্রিক অ্যাসিড 10 করে দিয়ে, মলম দিয়ে এভাবে কেসটিকে দূষিত করেননি, যদি এরকম না হয় তাহলে কম্পারেটিভলি দেখুন, আপনি এখানে বলেছেন জেন্টলি কুইকলি পার্মানেন্টলি, এই শব্দগুলো পার্মানেন্টলির কথাটি ভিন্ন, সেটা ব্যাপারে পরে আসছি। এই জেন্টলি অ্যান্ড কুইকলি কিন্তু একটা আপেক্ষিক শব্দ। কতটুকু দ্রুত, কতটুকু মৃদু, এটা কিন্তু আপেক্ষিক শব্দ। গভীরভাবে লক্ষ্য করুন, এটা সবসময়ই আপেক্ষিক, কতটুকু দ্রুত কতটুকু মৃদু। কাজেই বর্তমান সময়ের যদি আপনি এই অ্যালোপ্যাথিক ওষুধ, মলম, ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে জটিল করেন, তবে সেটা আর আপনি জেন্টলি কুইকলি পারবেন না, স্বাভাবিক। কিন্তু যদি ন্যাচারাল ওয়েতে থাকে, ন্যাচারাল অবস্থায় থাকে, আপনি যদি কেসটিকে দূষিত না করেন, বজগট না করে ফেলেন, আমরা যাকে বলি ডিসরাপ্টেড কেস, তা যদি না হয়, তাহলে তা যদি মিক্সড মায়াজমেটিকও হয়ে থাকে, একাধিক মায়াজমও যদি রোগীর শরীরে বর্তমান থাকে, তবুও আপেক্ষিকভাবে তা জেন্টলি অ্যান্ড কুইকলি হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। অর্থাৎ অ্যালোপ্যাথি মানে আয়ুর্বেদিক অন্য সমস্ত চিকিৎসা ব্যবস্থা যা না করতে পারবে, যতটুকু দ্রুত করতে না পারবে, যতটুকু মৃদুভাবে করতে না পারবে, হোমিওপ্যাথি তা করতে পারবে। অবশ্যই মিক্সড মায়াজমেটিক ডিজিজে লজিক্যালি তো সময় একটু বেশি লাগবে, কিন্তু সেই বেশি লাগা অন্যান্য রোগীর ট্রিটমেন্টের তুলনায় অনেক দ্রুত। আবার অ্যাকিউট ট্রিটমেন্ট করতে গেলে এখনো দ্রুত হবে। তো কাজেই যদি না আপনি ওই অ্যাকিউট কেও আবার কোনো বজগট করে না থাকেন, যদি আপনি ডিসরাপ্টেড করে না থাকেন, তাহলে কি হচ্ছে যে এই বর্তমান কঠিন জটিল রোগের যুগে আপনি অ্যাকিউট কে জেন্টলি কুইকলি পারবেন, যদি আপনি তাকে দূষিত না করেন, ডিসরাপ্টেড করেন। আপনি ক্রনিক রোগকেও লজিক্যালি যতটুকু হওয়ার কথা
ততটুকু পারবেন। পার্মানেন্টলির ব্যাপারটি একটু এক্সপ্লেনেশন এই কারণে প্রয়োজন থাকে, এখানেও কথা সেটাই, যদি ন্যাচারাল স্টেটে থাকে, কেউ যদি অনারোগ্য পর্যায়ে না পৌঁছে থাকে, রোগীর ভাইটালিটিকে যদি আপনি একদম ধ্বংস করে না থাকেন, তবে পার্মানেন্টলি আরোগ্য হবে। কিন্তু পার্মানেন্টলি আরোগ্য শব্দটা কিন্তু এত সহজ নয়, এটা আমি পরে বলছি। এই কারণে পার্মানেন্টলি কাকে বলবেন আপনি? একটা আঁচিল হয়েছে, তার কাছে আপনার কাছে চিকিৎসা নিতে এসেছে, তার আঁচিল টিস্যু একটু পড়ে গেল, পার্মানেন্টলি আরোগ্য হলো? তার তার পেছনে থাকা সাইকোটিক বেসমেন্টকে আপনি কি করবেন? কাজেই পার্মানেন্টলি বলতে স্বাভাবিক ভাষার দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখা হয়, পার্মানেন্টলি তার সাথে অনেক বেশি কিছু মিন করে। এবং আমার লকডাউন খুললে সম্ভাবনা রয়েছে একটা বই প্রকাশ হবে, সেখানে এই ব্যাপারটি পার্মানেন্টলি আরোগ্যের ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবেন। তো আশা করি এই ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। মোহাম্মদ সাইফুর রহমান সাহেব, আপনার প্রশ্নগুলো অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই সুন্দর প্রশ্নগুলো উত্থাপন করার জন্য, যেখান থেকে সবাই উপকৃত হতে পারে। হাফসা হিমু বলছেন ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ জুয়েল রানা বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনাকেই মিস করছিলাম এতক্ষণ। আমাদের শাকিল হোসেন, সালমা আক্তার মিলি ম্যাডাম, জাকির হোসেন স্যার, আপনি, সাইফুর রহমান সাহেব, আরো বেশ কয়েকজন রয়েছেন, সবার নাম আমার একটানে হয়তো একটানে তার মনে আসে না। আপনারা সবসময়ই আমার সাথে উপস্থিত থাকেন। আমার এই খালেদা আফরোজ ম্যাডাম আছেন, মোহাম্মদ জাফরিন সুলতানা, আপনারা সবসময় থাকেন, রনি সাহেব থাকেন। কাজে আপনারা না থাকলে আমি মিস করি আসলে বেসিক্যালি। ধন্যবাদ জুয়েল রানা সাহেব আমাদের সাথে থাকার জন্য। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন আপনাকে একই প্রশ্ন বারবার করতে ইচ্ছে করে, কারণ প্রতিবারই উত্তর হিসেবে ভিন্ন আঙ্গিকে ভিন্ন তথ্যে আরো সহজ উপায়ে বক্তব্য দেন। শুকরিয়া, আপনাকেও ধন্যবাদ। দেখুন, এটা তো আসলে স্ক্রিপ্টেড লাইভ নয়, মানে লেখা দেখে দেখে বলছি না, একদম স্বতঃস্ফূর্ত আলোচনা। কাজেই আপনি আগেরটা বলতে বললে আমি বলতে পারবো না, যখন যেভাবে মাথায় আসে বলে দেই। তবে আপনাদের যে কাজে লাগে, উপকার হয়, এটাই হচ্ছে আমার আনন্দের বিষয়। খালেদা আফরোজ বলছেন স্যার প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে কোনো ক্লাস হতে পারে কি? অবশ্যই পারে এবং এটা গুরুত্বপূর্ণ। আমি হোমিও ডাইজেস্টের মনিটরিং সেলকে খুব শীঘ্রই জানিয়ে দেব এই প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে একটা ক্লাসের বন্দোবস্ত করতে। আমাদের উপযুক্ত শিক্ষক রয়েছেন, আমি করতে পারবো কিনা আমি শিওর না, যেহেতু আরো বেশ কিছু কাজ আমাকে করতে হয়। বা আমিও মাঝে মাঝে ক্লাসটা হয়তো নেব, দেখি আমাদের মনিটরিং সেল কি বলে, আমাদের প্রকাশকের সাথে কথা বলে দেখি, হয়তো এই ব্যাপারে ক্লাস হতে পারে। এটা একটা ভালো আইডিয়া, দ্যাটস ওকে। খালেদা আপু ধন্যবাদ এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। বায়োকেমিক কি হোমিওপ্যাথি? দেখুন, বায়োকেমিক হোমিওপ্যাথি নয়। বায়োকেমিক যে ওষুধগুলো বানানো হয় তাকে আপনি হোমিওপ্যাথিক্যালি প্রয়োগ করতে পারেন। সাপোজ ক্যালকেরিয়া, একটা উদাহরণ দিচ্ছি, ক্যালকেরিয়া ফস। কেউ যদি আপনার মধ্যে ক্যালকেরিয়া ফসের লক্ষণ দেখে এবং সেখানে নিচের শক্তি 3x বা 6x প্রয়োগ করতে ওষুধের দরকার, হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করার দরকার, সেই ভিত্তিতে যদি হোমিওপ্যাথিক্যালি মাত্রায় প্রয়োগ করেন, তবে সেটা হোমিওপ্যাথি হতে পারে। কিন্তু বায়োকেমিকের নির্দিষ্ট একটি দর্শন রয়েছে, বায়োকেমিকের নির্দিষ্ট একটি বিজ্ঞান রয়েছে, তাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে, তাদের নিজস্ব ট্রিটমেন্টের বিবেচনা পদ্ধতি রয়েছে। বায়োকেমিক যদি আপনি বিজ্ঞান হিসেবে বলেন তবে সেটা আলাদা বিজ্ঞান, এটা কিন্তু হোমিওপ্যাথি নয়। আমাদের শিক্ষার্থীদের অনেকে জানেন না যে বায়োকেমিক যে আসলে হোমিওপ্যাথি নয়। এমন ভাবে আমাদের হোমিওপ্যাথিক কলেজগুলোতে পড়ানো হচ্ছে বায়োকেমিকটাকে, অনেকেই মনে করেন এটা হোমিওপ্যাথি। এটা আদৌ হোমিওপ্যাথি নয়। তবে হোমিওপ্যাথিক পদ্ধতিতে আপনি বায়োকেমিক ওষুধ ব্যবহার করতে পারেন। হোমিওপ্যাথিক পদ্ধতিতে রোগীর ক্যালকেরিয়া ফ্লোরের সিমটমস নিম্ন শক্তিতে দিতে হবে, সেখানে আপনি ক্যালকেরিয়া ফ্লোর 6 বা 6x দিতে হবে। এটা অ্যাভেলেবল ওষুধ, আপনি হোমিওপ্যাথিক মাত্রায় দিলেন, দ্যাটস ইট। কিন্তু বায়োকেমিক পদ্ধতিতে এটা হোমিওপ্যাথি কখনোই নয়। আমি সবসময় বলি, আমাদের এই ক্লাসটি যখন শুরু হয় আপনারা অনুগ্রহ করে একটু শেয়ার করবেন, যেন আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেন এটা জানতে পারেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। সমস্ত বাংলাদেশের বিখ্যাত চিকিৎসকদের নিয়ে আমাদের যে অনুষ্ঠানটি হলো ঈদ আড্ডা, সেখানে কিন্তু অনেকেই বলেছেন, বিশেষ করে যারা বাইরের দেশগুলোতে যান, আমাদের আশরাফুর রহমান স্যার, আমাদের নাজমুল হোসেন স্যার, তারা কিন্তু নাজমুল হোসেন খান স্যার, তারা কিন্তু বলছেন
যে সমগ্র পৃথিবী জুড়ে আমাদের ধ্বংস করার পায়তারা চলছে, সেখানে ওই কীটের সেই বক্তব্য, তা আমাদের প্রমাণ দিতে হবে, আমাদের যোগ্যতার প্রমাণ, তা যদি আমাদের না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু অস্তিত্বের সংকটে পড়ে যাব। এ কারণে আমাদের আজকের যে একজনের কমেন্ট ছিল, আমাদের একত্র হয়ে একতাবদ্ধ হয়ে কাজ এগিয়ে যেতে হবে, ঠিক তাই। রনি সাহেব আরেকটা কথা বলছেন, অনেক সুন্দর না, খুব সুন্দর একটা মনের মানুষ স্যার। সো মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড প্রোটেক্ট ইউ। আপনাকেও আল্লাহ সর্বাঙ্গীন কল্যাণ দান করুন, আপনাকেও রক্ষা করুন। আমি আমার মন নিয়ে চিন্তা করছি না আসলে। থ্যাংক ইউ, ভালো কথা শুনতে তো আসলে সবারই ভালো লাগে। আপনি ভালো না হলে আপনি তো পৃথিবীকে ভালো দেখতেন না। আপনি বিনয়ী, আপনার মনোভাব ভালো বলে আমার মধ্যে ভালোটা দেখতে পাচ্ছেন। দেখুন, বহু মানুষ আমার মধ্যে খারাপটাই দেখবে, আমার চেহারা খারাপ, এই খারাপ, ওই খারাপ, কথা বলি খারাপ ভাবে, টাঙ্গাইলের আঞ্চলিক টান চলে আসে, বাক্য অশুদ্ধ করে বলি, বহু ত্রুটি ধরলে ধরা যায়। তার কাছে আমি হয়তো সুন্দর মনের মানুষ হব না। আসলে আপনি যে মানুষটি, আপনার মনটি যেরকম, আমি দেখেছি আমার আশেপাশে যত মানুষ রয়েছে না, যারা ভালো মানুষ তারা সবকিছুকে ভালো দেখে, আর যারা জটিল কুটিল প্রকৃতির মানুষ তারা সবকিছুকেই জটিল কুটিল সে অনুসন্ধান করে, কোথায় লেখেছিস, তা কেন বললো, এর পিছনে কি উদ্দেশ্য আছে, অমুকটা মনে হয় উদ্দেশ্য, মনে হয় করবে। তো এগুলো আপনার বিনয়, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোভাব, এই সুন্দর মনের মানুষ বলে যে কমেন্টটি করেছেন। যাই হোক, ধন্যবাদ রনি সাহেব, অবশ্যই আপনি আমাকে ভালোবেসে করেছেন, আপনাকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সামনে ওই ছোট চ্যাপ্টারটি হয়তো আগামীতে আমরা ইনশাল্লাহ পড়বো। ততদিন পর্যন্ত আবার আগামী মঙ্গলবার 9:30টায় খুব ব্যতিক্রম কোনো দুর্যোগ দুর্বিপাক না হলে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে এবং আগামীতে আপনাদের প্রত্যেকের উপস্থিতি কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার কথা শেষ করছি। বিশেষভাবে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।